দেখো পাত্রীর বাড়িতে গিয়ে পাত্রী দেখে, কিন্তু আপনি এসেছেন সরকারি হাসপাতালে পাত্রী দেখতে। হাস্যকর ব্যাপার, তাই না? তের কথা শুনে ডোন কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। তার দৃষ্টি শুধু তের উপরেই। ফর্সা গাল রাগে লাল রং ধারণ করেছে, কথার মাঝেও রয়েছে গালের টোল। জাঙ্কুক খেয়াল করলো তের ডান গালে কালো রঙের একটি তিল রয়েছে, যার ফলে চেহারার সৌন্দর্য দ্বিগুণ ফুটে উঠেছে। জাঙ্কুকের তাকানো দেখে তে কিছুটা অস্বস্তি বোধ করল। রাজনীতিতে যার সম্মান সবার উঁচুতে, যে ব্যক্তি কিনা হাজার মেয়ের ক্রাশ, সেই মানুষ কিনা আমার মতো সাধারণ একজন মেয়েকে এভাবে দেখছে। আপনার উপর তো যে মেয়েগুলো ক্রাশ খায় তারা ভীষণ রেগে যাবে। জাঙ্কুক তখন তার আশপাশটা ভালো করে দেখল। কেউ না থাকায় শান্তির নিঃশ্বাস ছেড়ে বলল, বেশি বকর বকর করো তুমি। আব্বু যে কি দেখলো তোমার মাঝে বুঝলাম না। আগে বলুন, সরকারি হাসপাতালে কেন মেয়ে দেখতে এসেছেন? পাত্রীর বাসায় গেলে কি ঝাড়ু নিয়ে পিটায়? শুনেছি বিরাট ধনী আপনারা। তাছাড়া ধনী লোকেরা কিপটে হয়। মানে মানে হলো পাত্রীর বাসায় গেলে সাথে করে মিষ্টি কিনতে হবে, পাত্রীকে কিছু টাকা দিতে হবে, সেই ভয়ে হসপিটালে এসে ফ্রিতে পাত্রী দেখছেন। আপনার মতো কিপটে ছেলেকে তো আমি কিছুতেই বিয়ে করব না। জাঙ্কুকের সাথে রাগ দেখিয়ে হসপিটালের ভিতরে চলে আসলো তে। বেডে বসে আছে ওর বেস্ট ফ্রেন্ড জিমিনা আর তার মা। এখন আসা যাক জাঙ্কুক কেনই হাসপাতালে পাত্রী দেখতে এসেছে, আর কেনই বা তে এত রেগে আছে। আজ সকালে তের বেস্ট ফ্রেন্ড জিমিনার আম্মুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিমিনার আব্বু দেশের বাইরে থাকায় জিমিনা তার মাকে নিয়ে এসেছে। জিমিনা একা কিছু করতে পারবে না বলে কান্নাকাটি করে তেকে সাথে করে নিয়ে এসেছে। সরকারি হাসপাতালে থাকলেও ওষুধপত্র নিজেদেরই কিনতে হয়, তাই তে প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিতে আসে মেডিসিন কেনার জন্য। তখন দোকানে একটি ছেলে ফিসফিস করে বলতে লাগলো, কি চাই, সেনুরা নাকি জয়া? তে বিরক্ত ও রাগ প্রকাশ করে বলল, লাগবে না। ছেলেটি তখন দুষ্ট হাসি দিয়ে বলল, আরে প্যাকেট করে দিব, লজ্জার কি আছে, মেয়েরা তো এসবের জন্যই আসে। তে এইবার খেপে গিয়ে ছেলেটি লম্বা লম্বা চুল ধরে টান দিয়ে টেবিলে মাথায় বাড়ি দিয়ে বলল, মেয়ে দেখলেই ভাবিস অসহায়? তোরা যেভাবে বলবি সেভাবেই সবকিছু হবে? দুর্বল ভাবছিস আমায়, তাই না? আজ তোর এই মুরগির ঝুঁটি যদি আমি টেনে নাচতে পারছি, তাহলে আমার নাম টেনা। লোকজন ভিড় করে দাঁড়ালো। কেউ কেউ বলল, কি জল্লাদ মেয়ে বাবা। আবার অনেকে বলল, ভালোই হয়েছে, এই ছেলেদের কারণেই মেয়েরা নিরাপদ নয়। ফার্মেসিতে থাকা লোকজন ছেলেটাকে তের থেকে দূরে সরালো। তে তখনও রাগে গজগজ করতে করতে বলল, আরেকবার যদি দেখি লুচ্চামি করতে, তাহলে তোর মুখ ভেঙে কুকুরকে খাওয়াবো। তের এই সাহসিকতার রূপে মুগ্ধ হয়েছে জাঙ্কুকের বাবা, অর্থাৎ জেহব আহমেদ। দূর থেকে তিনি তেকে দেখছেন আর আনন্দের হাসি হাসছেন। বাহ, মেয়েটা দেখছি খুবই সাহসী। অন্য কোনো মেয়ে হলে চুপচাপ চলে যেত। আজ যদি মেয়েরা এভাবে প্রতিবাদ করত, তাহলে দেশটা এমন রসাতলে যেত না। আমার বীর ছেলের জন্য এমন বীর মেয়েরই প্রয়োজন। তখনই উনি তের পিছু নেন। পরে জানতে পারে তে তার বান্ধবীর মাকে নিয়ে হাসপাতালে ভর্তি করিয়েছে। পরে জাঙ্কুককে ফোন দিয়ে বলল হাসপাতালে আসার জন্য। এমন পাত্রী কিছুতেই উনি হাতছাড়া করতে চান না। অতঃপর জাঙ্কুক হাসপাতালে এসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো তেকে। প্রথম দেখায় ভালো লাগলেও তের ঝাঁঝালো কথাগুলো তাকে বেশ নিরাশ করলো। মুখ কালো করে জেহব আহমেদকে এসে বলল, আব্বু, মেয়ে তো পুরোই ধানি লঙ্কা, কিছুতেই সংসার করার উপযোগী নয় এই মেয়ে। ছেলের কথা শুনে চোখ মুখ রাজ্যের বিরক্ত এনে বিড়বিড় করে বললেন উনি, তোমার সাথে মানানসই এই মেয়ে। এই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে তোমার সাথে থাকতে পারবে না। রাজনীতি করতে করতে নিজেকে তো মাফিয়া বানিয়ে ফেলেছো। তোমাকে সাহায্য করার জন্য আমার প্রয়োজন মাফিয়া বৌমা, যে কোনো কিছুতেই ভয় করে না, বরং বেশি টেরিং বেরিং করলে উল্টা উত্তম মধ্যম দিয়ে দেবে। জাঙ্কুক দুষ্ট হাসি দিয়ে বলল, যেভাবে আম্মু তোমাকে দেয় তাই না? বদ ছেলে কোথাকার, আমাকে নিয়ে মজা তাই না? আমিও বললাম এই সাহসী মেয়ে হবে আমার বৌমা। চলে যাবার আগে তেকে ডাকলেন জেহব আহমেদ। তের কাছে আসতেই বললেন, তোমার আব্বুর নাম্বারটা দাও তো মা, ওনার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। তে বুঝে মনে মনে ভীষণ বিরক্ত হতে লাগলো। এক
সময় সে এই বাপ ছেলের বিশাল বড় ফ্যান ছিল, কিন্তু আজকের পর থেকে তাদের নামের আগ থেকে ফ্যান উপাধি সরিয়ে দিয়ে জিওব আহমেদকে ভুল নাম্বার দিল। কিন্তু দুর্ভাগ্যবশত নাম্বার বন্ধ থাকায় জিওব আহমেদ বললেন, মা, তোমার আব্বুর নাম্বার তো বন্ধ। মনে মনে ভীষণ খুশি হলো তে, তবু মুখে কষ্টের ভাব ফুটিয়ে তুলে বলল, আসলে হয়েছে কি আঙ্কেল, এই নাম্বারে আব্বুকে শুধু রাতেই পাবেন, দিনের বেলায় তো উনি ফোন কাছে রাখেন না। আচ্ছা মামুনি, আমাদের খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, কেমন? অবশ্যই আঙ্কেল। জাঙ্কুক এবং ওর বাবা চলে যেতেই শব্দ করে বলে উঠল তে, এই জীবনেও আর কোনোদিন দেখা হবে না আপনাদের সাথে। বাবা গো বাবা, এই গুন্ডা ছেলেকে বিয়ে করে আমার জীবন জাহান্নামের করার কোনো ইচ্ছেই নেই। মজা করে একটু বকা কিংবা থাপ্পড় দিল, সেটা নিয়ে যুদ্ধ করে রোদের মাঝে দাঁড় করিয়ে রাখবে এই রাজনীতিবিদ ছেলে। সেই দিন রাতেই জিমিনা ওর মাকে নিয়ে বাসায় চলে যায়, তেও তার নিজের বাসায় চলে যায়। রাত 9টা বাজে, তের মা খাবারের জন্য ডাকছে, তে তাড়াতাড়ি খেতে আয়, তোর বাবা অপেক্ষা করছে। তেও চলে গেল রাতের খাবার খেতে। বাম পাশের চেয়ারে বসে আছে তের আব্বু মিস্টার কিম নামজুন, আর তার পাশে বসে আছে তের 5 বছরের ছোট বোন আদরি। তের মা সবাইকে খাবার বেড়ে দিলেন। আম্মু, জিমিনের আম্মু বলল, আজকে নাকি ওই রাজাকারের বাচ্চা, আই মিন জিওন জাংকুক তোমাকে দেখতে এসেছে, তাও আবার হাসপাতালে। আচ্ছা মা, ওদের টাকা পয়সার কি অভাব পড়েছে যে হাসপাতালে মেয়ে দেখতে এসেছে? তের বাবা রাজনীতি একদমই পছন্দ করেন না, সেই জন্যই তিনি জাংকুককে রাজাকারের বাচ্চা বলে ডাকেন। জানি না গো আব্বু, আমিও তো অবাক হয়েছি তখন যখন দেখলাম বিখ্যাত ব্যক্তি জিওন জাংকুক আমাকে দেখতে এসেছে। তুমি কি রাজি হয়েছ আম্মু? কেসে উঠল তে। মিস্টার কিম নামজুন এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, রিল্যাক্স আম্মু, শান্ত হও, খাবার খাও। রিল্যাক্স কিভাবে হব আব্বু? তুমি জিজ্ঞাসা করছো ওই ছেলেকে বিয়ে করতে কিনা আমি রাজি হয়েছি? আব্বু, আমার মাথায় কি তার ছিঁড়ে গেছে তোমার এমন মনে হয়? বিজয়ের হাসি হাসলেন মিস্টার কিম নামজুন। উনি এমন বড় পরিবারে কিছুতেই মেয়ের বিয়ে দেবে না। উনি ওনার সামর্থ্য অনুযায়ী এমন লোকের কাছেই মেয়ের বিয়ে দেবে যেন কথা শোনাতে না পারে। আদরি তখন অভিমানী সুরে বলল, আপু, ওই লোকগুলো মোটেও ভালো না, তোমাকে দেখে টাকাও দিল না। আম্মুকে বলবো তোমাকে কালো টিপ পরিয়ে দিতে। বাজে লোকগুলো নজর দিয়ে গেছে। ওই ছেলের থেকে তো আমার ক্লাসের জিসান ভাইয়া অনেক ভালো, প্রতিদিন আমাকে চকলেট গিফট করে। আমি জিসান ভাইয়াকে বলেছি, যদি সব সময় চকলেট গিফট করো তাহলে বড় হয়ে তোমাকেই বিয়ে করব, আর কাউকে বিয়ে করব না। ছোট মেয়ের কথা শুনে রাগের দৃষ্টিতে তাকালেন মিস্টার কিম নামজুন। আদরি তার ইনোসেন্ট মুখ দিয়ে পাপ্পি দিয়ে বলল, তুমিই তো বলেছো আমরা দু বোন, তোমার দুইজন মেয়ের থেকে বন্ধু বেশি, তাই তো তোমার সাথে সবকিছু শেয়ার করলাম। এইবার আদরির সাথে হেসে দিল সবাই। খুনসুটির ভিতর দিয়ে তাদের রাতের খাবারের সমাপ্তি হলো। পরের দিন সকালবেলা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আকাশেও মেঘ ডাকছে গুরুম গুরুম। জামতলার মোড়ে আজ বিচার হবার কথা, কিন্তু আকাশের এই রং তামাশার জন্য বের হতে পারছে না জাঙ্কুক। খুবই বোরিং ফিল হচ্ছিল। তখনই তার বন্ধু সুগা এসে দাঁড়ালো তার পাশে। সুগার মুখ দেখেই বোঝা যাচ্ছে আর সে জাঙ্কুকের পিছনে লাগার জন্যই এসেছে। বিরক্ত নিয়ে বলল জাঙ্কুক, কি চাই? আরে দোষ, রাগ করছিস কেন? ওহ, বুঝছি, একা একা বোরিং হচ্ছিস। একেই তো ঝিরি ঝিরি বৃষ্টি, তার উপরে বউ ছাড়া বোরিং তো হওয়ারই কথা। বাজে কথা বন্ধ কর। কেন এসেছিস? নিশ্চয়ই আব্বু কিছু বলেছেন। সন্দেহ দৃষ্টিতে তাকালো জাঙ্কুক। সুগা মুখে দুষ্ট হাসি রেখে বলল, এজন্যই তো তোকে এত ভালোবাসি দোষ, মুখ দেখলেই মনের কথা বুঝে ফেলিস। তো সেই বাঘিনীর পরিচয় কি রে? শুনলাম মেয়েটার বাবার ফোন বন্ধ। ওই মেয়ে আব্বুকে ভুল নম্বর দিয়েছে। আব্বু সেটা না বুঝলেও আমি কিন্তু ঠিকই বুঝে গেছি। বলিস কি? সত্যি? তাহলে মেয়েটার বুকে দম আছে। তোর আব্বুকে ভুল নাম্বার দেওয়ার জন্য এমন একটা ভাবেই চাই। ধমকের সুরে বলে জাঙ্কুক, তুই এখান থেকে যাবি? আর ওই মেয়ের প্রশংসা আবার করলে এক্ষুনি
এক্ষুনি তোকে ধাক্কা মেরে জানলা দিয়ে বাইরে ফেলে দেবো। শুধু ওই ফাজিল মেয়ের সাথে একবার দেখা হোক, দেখিস কি করি। ভুল নম্বর দেওয়া, তাই না? বুঝাবো ভুল নাম্বার কাকে বলে। রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে পড়লো জাঙ্কুক। কিছুতেই সে এই অপমান মেনে নিতে পারছে না। জাঙ্কুকের পিছে পিছে গেল সুগা। এদিকে তে আর জিমিনা দুই বান্ধবী কলেজের উদ্দেশ্যে রওনা দিল। দুই বান্ধবী দ্রুত পা চালিয়ে কলেজে আসা মাত্রই ঘটলো একটি অঘটন। তবে অঘটনটি তাদের দুজনের সাথে না, ঘটলো অন্য একটি মেয়ের সাথে। একটি মেয়েকে পুরো ভার্সিটির সামনে থাপ্পড় বসালো জাঙ্কুক। থাপ্পড়ের শব্দে তে আর জিমিনা তাদের দিকে তাকালো। এক সাইডে তাকিয়ে দুজন ভয়ে কাঁপতে শুরু করলো। মনে মনে বলতে লাগলো, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। জাঙ্কুকের চোখে আড়ালে দাঁড়িয়ে বুঝতে লাগলো ব্যাপারটা কি হয়েছে, কেনই বা থাপ্পড় মেরেছে মেয়েটাকে। জাঙ্কুক ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করলো মেয়েটির উপরে। ভয় ও লজ্জায় মাথা নিচু করে রেখেছে মেয়েটি। জাঙ্কুক তখন কটমট করে বলল, আরেকবার যদি দেখি আমার আশেপাশে ঘুরেছিস, সেদিন তোকে খুন করে টুকরো টুকরো করে ভার্সিটির গেটের সামনে ঝুলিয়ে রাখবো। এই দুনিয়াতে কি পুরুষের অভাব পড়েছে যে আমার পিছনেই তোর আসতে হবে? অসভ্য মেয়ে। জাঙ্কুকের কথাগুলো কানে আসলো তে। ভীষণ রাগ হচ্ছে তার জাঙ্কুকের উপর। সামান্য পছন্দ করে বলে সবার সামনে এরকম থাপ্পড় বসাবে? এ কেমন কথা? সুন্দর হয়েছে বলে এত ভাব নিতে হবে? এজন্যই সুন্দর পুরুষ মানুষ দেখতে পারি না। সাদা চামড়া কিন্তু অন্তর কালো। তের কথা শুনে জিমিনা বিড়বিড় করে বলল, শালি, তুই নিজেও তো সাদা, তাহলে কি তোর মনও কয়লার মতো কালো? ঠোঁট উল্টিয়ে মুখ বাঁকা করে বলল তে। আমার কথা বলেনি, ওই অসভ্য বেয়াদব উগান্ডার বাসিন্দা ভাবের ফ্যাক্টরি খরগোশের বাচ্চা অর্থাৎ জাঙ্কুককে বলেছি। দেখছিস না সামান্য কারণে এত সুন্দর মেয়েটাকে থাপ্পড় দিল। শালা খরগোশের বাচ্চা, তোর এই বুলিগুলি যদি জাঙ্কুক জানতে পারে তাহলে তোকে দুই থাপ্পড়ে দুনিয়া থেকে টাটা বাই বাই করে দেবে। এমনিতেই ওনার আব্বুকে ভুল নাম্বার দিছিস, তাই বলছি কি আমাদের দেখার আগেই চল কেটে পড়ি। গতকাল রাতে তোকে নিয়ে বাজে স্বপ্ন দেখেছি। বাজে স্বপ্নের কথা শুনে মুখ কালো করে তে বলল, জীবনে একটা স্বপ্ন দেখছিস আমাকে নিয়ে, তাও আবার বাজে স্বপ্ন? বলি এই স্বপ্ন দেখার কি খুব জরুরি ছিল? জিমিনা কিছু না বলে তে হাত টেনে নিয়ে ক্লাসের ভিতরে চলে গেল। এখন যদি জাঙ্কুক তেকে দেখে তাহলে রাগের বশে হয়তো কিছু একটা করে ফেলবে। দুইটা ক্লাস হওয়ার পরে সব স্টুডেন্ট চলে গেল। জিমিনা তখন রাগী চোখে তের দিকে তাকিয়ে বলল, আগে জানলে আজ জীবনেও আসতাম না। খুদাই আমার 10টা টাকা জলে গেল। দুইটা ক্লাস হয়েছে, তাও আবার বেশি ইম্পর্টেন্ট না। ধুর। কলেজ শেষে দুই বান্ধবী বাসায় ফিরে আসলো। বিকেলবেলা আদুরি আর তে দুজনে মিলে প্ল্যান করলো বাইরে ঘুরতে যাবে। আদুরি আর তে রাস্তা ধরে হাঁটছে। ফুচকার দোকানের সামনে আসতে আদুরি বায়না করলো সে চটপটি খাবে। তেও নিজের জন্য এক প্লেট চটপটি নিল। দুই বোন খুনসুটি করে খাওয়া শেষ করলো। বিল মিটিয়ে আবার হাঁটা ধরলো দুই বোনে। আপু আসো, আমরা দৌড়াদৌড়ি খেলি। আমি দৌড়াবো আর তুমি আমাকে ধরবে। একদমই না, রাস্তায় দৌড়াদৌড়ি করলে মানুষ এসে পাগল ভেবে পাগলা পাঠিয়ে দেবে। কে শোনে কার কথা? এক দৌড়ে চলে গেল আদুরি। তে ছুটলো তার পিছে। তিন রাস্তার মোড়ে দরবার বসেছে। মানুষজন ভিড় করে দাঁড়িয়ে আছে। একটা ছেলে রাস্তার একটি মেয়েকে বিরক্ত করেছে। শুধু বিরক্তই নয়, মেয়েটির ওড়না জোর করে টেনে ধরে দিয়েছে। সেই ছেলেটিকে ধরে বেঁধে গাছের সাথে বাঁধা হয়েছে। জাঙ্কুক কয়েক দফা মেরে রক্তাক্ত করে তারপরে সিদ্ধান্ত হলো ছেলেটি ডান হাতে গরম তেল ঢালা হবে। ভবিষ্যতে যেন আর কোনো মেয়ের সাথে এমন অশুভতম কাজ করতে না পারে। আদুরি দৌড়াতে দৌড়াতে দরবারের মাঝে চলে আসে আর তার পিছন পিছন আসে তে। হঠাৎ তে খেয়াল করে সে মানুষের ভিড়ে এসে পড়েছে। সবাই তাকে দেখছে। আদুরি হাত টান দিয়ে ধরে আস্তে করে বলল, তাড়াতাড়ি চল। তে চলে যেতে নিলেই জাঙ্কুকের দৃষ্টি পড়ে তার উপরে। রাগী মাথা এইবার ভীষণ রেগে যায় তেকে দেখে। দৌড়ে এসে তের হাত টেনে ধরে কর্কশ কণ্ঠে বলে ওঠে, লাশ শরমের মাথা খেয়ে রাস্তায় দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছো কেন? বাবা মা শিক্ষা দীক্ষা দেয়নি নাকি? আর কিসব জামা পরেছো? এইসব জামা পরার চেয়ে না পরলেই তো ভালো ছিল। তোমাদের মতো কিছু মেয়েদের জন্যই যুবক সমাজ নষ্ট হচ্ছে। নিজেরা শরীর দেখিয়ে চলবে আর ছেলেরা তাকালে ছেলেদের চোখ খারাপ।
কেন বাসা থেকে ঢোলা ঢালা জামা পরে বের হতে পারো না? নাকি টাকা পয়সার অভাব পড়েছে? জাঙ্কুক হয়তো বুঝতে পারছে না সে কি বলছে, রাগের বশে মুখে যা আসছে তাই বলে ফেলছে। এতগুলো মানুষের সামনে তে লজ্জায় মাথা নিচু করে চোখের পানি ফেলছে। জাঙ্কুক তখন ওই ছেলেটির কাছে গিয়ে দু গালে থাপ্পড় দিয়ে চেঁচিয়ে বলে উঠল, আর এদের মতো ছেলেদের জন্য সব ছেলেদের বদনাম হচ্ছে। যে মেয়ে পাত্তা দেবে না তার পিছনে ঘুরতে যাস কেন? বিয়ে করার ইচ্ছে থাকলে আগে কাজকর্ম কর, তারপরে মা বাবাকে বলে বিয়ে কর। রাস্তাঘাটে মেয়েদের বিরক্ত করতে ভীষণ ভালো লাগে, তাই না? আর চোখের পর্দা করিস না বলেই তো এইসব হচ্ছে। ইচ্ছে করছে গরম তেলে তোর চোখ আর যে মেয়েগুলো ফিগার দেখিয়ে জামা কাপড় পরে তাদের গায়ে ঢালতে, তাহলে দূর হবে এই ধর্ষণ আর ইফটিজিং। তে এখনো কান্না করছে, লজ্জায় তার মরে যেতে ইচ্ছে করছে। জাঙ্কুক এই কাজ সবার সামনে না করলেও পারত, কারণ তার জামা কাপড় এতটাও খারাপ না। মনে মনে সিদ্ধান্ত নিল আজকের পর সে বাসা থেকে বের হবে না, কারণ রাস্তায় তাকে কেউ দেখলেই বলবে, আরে ওইটা ওই মেয়ে না যাকে জাঙ্কুক ভাই সবার সামনে অপমান করেছে। এইসব মেয়েদের এভাবেই বলতে হয়। বিকেলে মিষ্টি রোদ এসে পড়েছে তের কান্নামাখা মুখে, টপ টপ করে পানি পড়ছে গাল বেয়ে নিচে। জাঙ্কুক খেয়াল করলো তে কান্নামাখা মুখ, বুকের ভিতর আচমকাই ব্যথা শুরু হলো। জীবনে প্রথম এই মেয়েটিকে তার ভালো লেগেছিল। কত কত মেয়ের সাথে তার পরিচিত, কিন্তু কখনো কাউকে এভাবে দেখেনি সে। শুধুমাত্র তেকেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে সে। বাবার পছন্দ বলে কথা, তার উপরে বাঘিনী। কথাটা মনে হতেই কিছুটা শান্ত হলো সে। তের কাছে এসে শান্ত গলায় রাগী দৃষ্টিতে বলল, আজকের পর থেকে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করলে পা দুটো ভেঙে হাতে ধরিয়ে জামতলায় বসিয়ে দিয়ে রাখবো। মানুষ এসে 2-1 টাকা দিয়ে যাবে, তা দিয়ে বাকি জীবন কাটাতে হবে বলে দিলাম। আদুরি এবার রেগে বোম হয়ে জাঙ্কুকের প্যান্টের ডান পায়ের দিকে খোঁচাতে শুরু করলো। জাঙ্কুক পায়ের দিকে তাকাতেই মিষ্টি ছোট্ট একটি পুতুল দেখে পা ভাঁজ করে আদুরির মুখ বরাবর তাকিয়ে ভুরু কুঁচকে বলল, কি সমস্যা খাম্বা? আমার আপুকে বকা কেন দিলে? তুমি পচা, একটু ভালো না। দেখতে যেমন খাম্বার জিরাফের মতো, আর আচরণ একদম ভিলেনের মতো মাফিয়া। নায়ক নায়ক ভাব, কিন্তু কথাবার্তা পুরোই ভিলেন। এই আদুরি বরদোয়া দিল তোমাকে, জীবনেও বিয়ে হবে না। যদিও হয় সারাদিন বউ আর শালি সবার হাতে মার খেয়ে মরতে হবে। আরেকটা দোয়া দিলাম, যেন তোমার পকেটের টাকা তোমার বউশালী কেড়ে নিয়ে তোমাকে ভিখারি বানিয়ে দেয়। জাঙ্কুক বুঝতে পারছে না সে হাসবে নাকি কাঁদবে। আদুরির কথাগুলো এতই ভালো লাগছে যে জোরে জোরে হাসতে লাগলো। ওয়াও, কি কিউট! একদম পটাতে এসো না। আদুরি তোমার মতো বুড়ো ভিলেন মাফিয়া ছেলেকে বিয়ে করবে না। এতদিনে বিয়ে করলে আমার মতো নাতি নাতনি থাকতো তোমার। যাও বাসায় গিয়ে বাবা মাকে বলো বিয়ে করিয়ে দিতে। জাঙ্কুক চোখ এবার কপালে, মুখ হা করে তাকিয়েছে আদুরির দিকে। আদুরি তখন আবার ঝাঁঝালো কণ্ঠে বলল, শুনো, পরের বার যদি আমাদের দেখো তাহলে হাঁটু পর্যন্ত পা কেটে এসো। ইস, কত লম্বা, হাঁটু মুড়ে বসেছে, তাও নাগাল পাচ্ছি না। আদুরি আর কিছু বলল না। তের হাত ধরে তাইনি নিয়ে যেতে লাগলো। তাদের যাবার পানে তাকিয়ে রইল জাঙ্কুক। লোকজন ভাবছে, হঠাৎ কি হলো জাঙ্কুক ভাইয়ের? পিচ্চি মেয়েটা কত কথা বললো আর তিনি কিনা হাসছে, আশ্চর্য। তে বাসায় এসে এখনো কান্না করছে, তার ফর্সা মুখ এখন লাল রং ধারণ করেছে। আদুরি এসেছিল বোঝাতে, কিন্তু বড় বোনের ধমক খেয়ে মাথা নিচু করে চলে গিয়েছে সে। অন্যদিকে জাঙ্কুক বাসায় এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। আজকাল নিজের প্রতি একটু খেয়াল রাখে না সে। কত মেয়ের ক্রাশ আমি, আর ওই পিচ্চি মেয়ে কিনা আমাকে বুড়ো বললো। বড় বোনের যেমনই হোক, ছোট বোনের তার থেকে 1000 গুণ হবে। এইটুকু বয়সে যদি এমন ঝাঁজ থাকে, তাহলে বড় হলে কি রকম যে হবে তার হিসাব নেই। বিড়বিড় করে কথাগুলো বলছে, তখনই নজর পড়লো তার চুলের দিকে। পাকা পাকা 4-5টি চুল তার সামনে চিকচিক করছে। মুখটা কালো করে বলল, আসলেই তো আমি বুড়ো হয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে মেয়েরা কি আমাকে আমার পাওয়ার দেখে পছন্দ করে নাকি টাকা দেখে? পিছন থেকে জড়িয়ে ধরলো সুগা। গলার কাছে মুখ এনে ফিসফিস করে বলল, দোস্ত কি প্রেমে পড়েছিস নাকি? জানিস প্রেমে পড়লে মানুষ ঘন ঘন আয়না দেখে। তো সেই সুন্দরী রমণী কে রে? সুগার মুখ সরিয়ে বিরক্তি ভাব নিয়ে বলল জাঙ্কুক, শালা গে! তোকে কি আর শুধু শুধু গে বলি? তোর স্বভাবে বলি। দূরের থেকে কথা বল, কাছে
কাছে আসিস কেন? এইভাবে জড়িয়ে ধরে কথা বলতে হয়? ওই, তুই কি তোর 3-4টা গার্লফ্রেন্ডের সাথে এমন করিস নাকি? সুগা তার মাথা চুলকে আস্তে আস্তে বলল, শুধু জড়িয়ে ধরা নয়, অনেক কিছু করি, কিন্তু তোকে বলা যাবে না, জানলেই আমাকে জেলে দিয়ে আসবি। দীর্ঘশ্বাস ছেড়ে বলল জাঙ্কু, একদিন দেখা যাবে রাস্তাঘাটে তোর হাজার হাজার ছেলে মেয়ে দৌড়াদৌড়ি করছে, আর গার্লফ্রেন্ডরা একটা আরেকটার সাথে ঝগড়া লেগে মারামারি শুরু করে দিয়েছে। সেদিন তোর বিচার যদি আমাকে করতে হয়, ট্রাস্ট মি, তোকে কেটে টুকরো টুকরো করে সবার মাঝে ভাগ করে দেব। শোন ভাই, তুই যা ভাবছিস আমি অতটাও খারাপ নয়। এখন বল, আয়না দেখছিস কেন? চুল পেকে গেছে, বুড়ো হয়ে গেছি আমি। জাঙ্কুকের কথা শুনে সুগা বিছানায় শুয়ে গড়াগড়ি করে হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, বিয়ে করতে চাচ্ছিস ভালো কথা, এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলছিস, কবে থেকে লজ্জা পাচ্ছিস রে তুই এত? জাঙ্কুক এইবার সুগার উপরে উঠে বসলো। সুগার চুল টেনে ধরতে শুরু করলো। আমি বুড়ো হলে তুই কি শালা, তুই তো বুড়িয়ে খাটাস। সুগা এবার সুরসুরি দিতে লাগলো জাঙ্কুককে। অনেকক্ষণ ধরে দুজনের বন্ধুত্বের ঝগড়া খুনসুটি চলতে লাগলো। জাঙ্কুক খাটের এক পাশে মাথা দিয়ে শুয়ে মাথার নিচে হাত রেখে সুগার উদ্দেশ্যে বলল, জানিস সুগা, এই প্রথম কোনো মেয়েকে দেখে এতটা ভালো লেগেছে। তার ঝাঁঝালো কথা, কান্নামাখা মুখ, এক কথায় অসাধারণ। দোস্ত, আসলেই আমি প্রেমে পড়েছি রে। আমার ইচ্ছে করছে আমার প্রেম ভালোবাসা ওই মেয়েটার 2 হাতের মুঠোয় রেখে দেই, যেন তার ছোঁয়া আমি সবসময় অনুভব করতে পারি। আমি যে কেউকে ভালোবাসতে পারবো এটা কখনোই ভাবিনি। সুগা তখন এক হাত জাঙ্কুকে জড়িয়ে ধরে বলল, মেয়েটা কে? আঙ্কেলের সেই পছন্দ করা মেয়েটা নাকি? কিন্তু আমি না ওর সাথে খুব খারাপ কাজ করেছি, লোকজনের সামনে অপমান করেছি, যা আসলে আমার করা উচিত হয়নি। আসলে প্রচুর রেগে গিয়েছিলাম। ও রাস্তার মাঝে দৌড়াদৌড়ি করছে দেখে মেজাজটা আরো খারাপ হয়ে গেল। কেন বের হবে সে রাস্তায় জানি না, অন্য কেউ খারাপ দৃষ্টি দেখলে আমার রাগ হয়। ভালো নজর কিংবা খারাপ নজর দুটোই আমি দেখব, কে অন্য কেউ নয়। ইস, প্রেম শুরু হওয়ার আগেই তো ভুল বোঝাবুঝি। তোকে কতবার বলেছি মাথা সবসময় শান্ত রাখবি। জানিস, মেয়েরা রাগীবার কখনোই পছন্দ করে না। মুভি উপন্যাসে রাগী ছেলেদের প্রেমে পড়লেও সত্যিকার অর্থে প্রেম হয় না। কোনো মেয়েই চায় না কথায় কথায় মার খেতে বা তুই শুনতে। রক্তাক্ত করে দিচ্ছে, তবুও সেই নায়িকা কিনা নায়কের জন্য পাগল। বাস্তব জীবনে যদি এমন হতো, পরের দিনই ছেলেটির নামে কেস করে বসতো মেয়েটি। এখন ভালো বুদ্ধি দিচ্ছি, যত তাড়াতাড়ি পারিস মেয়েটার সামনে শান্ত থাকার চেষ্টা করবি, রোমান্টিক ভাব নিয়ে চলবি। আর মেয়েরা গিফট পেলে ভীষণ খুশি হয়, যেমন চকলেট, শাড়ি, পুতুল, টেডি, এইসব। এইগুলো দিয়ে সারপ্রাইজ দিবি, দেখবি খুব তাড়াতাড়ি তোর বিয়ের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। সুগার কথা শুনে জাঙ্কুক এবার নিজেই জড়িয়ে ধরলো সুগাকে। সুগা এতদিনের সঞ্চিত প্রতিশোধ নেওয়ার সুযোগ হাতছাড়া না করেই বলে ফেললো, এই ছি ছি ছি, তুই দেখছি তো আজকাল গে হয়ে যাচ্ছিস। লজ্জা বলেও তো একটি শব্দ আছে, মাথায় রাখ। বিয়ের পর বউকে এভাবে জড়িয়ে ধরিস, ছাড় বলছি ছাড়। জাঙ্কুক জোরে জোরে হাসতে লাগলো। সুগা আবার বলল, ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। ওইটা পেলেই হবে। জাঙ্কুক বলেই হাসতে লাগলো। বাংলা সিনেমার ডায়লগ মানেই তো এইসব। এইভাবে দুই বন্ধুর হাসি তামাশা চলতে লাগলো। অন্যদিকে ক্যান্টিনে চুপচাপ বসে আছে জিমিনা আর তে, মুখে তাদের রাজ্যের বিরক্তি। ভার্সিটির এক সিনিয়র ভাই তাদের সামনে বসে আছে, সাথে রয়েছে বেশ কিছু ছেলে। বড় ভাইদের সাথে লাগলে সমস্যা, সেই কারণেই তাদের কথা মতো তারা দুজন চুপচাপ বসে আছে। শ্যামবর্ণের একটি ছেলে আমতা আমতা করে জিমিনের উদ্দেশ্যে বলতে লাগলো, আপনার নাম কি? পিছন থেকে তাদের দলের আরেকটি ছেলে পিঠে হালকা চড় মেরে ধমকের সুরে বলল, বিড়ালের মতো মিউমিউ করছিস কেন? আপনি আপনি না করে সোজাসুজি বল, তুই এই মেয়েটাকে পছন্দ করিস, এখন আপাতত প্রেম করতে চাচ্ছিস। কাদো কাদো মুখ নিয়ে তের চোখের দিকে তাকালো জিমিনা। তে শান্ত ভঙ্গিতে ইশারায় বুঝিয়ে দিল, চিন্তা করিস না, মেয়ে হয়ে জন্মেছি, প্রেমের অফার আসবেই, স্বাভাবিক। এখন চুপচাপ ওদের কথাগুলো গিলতে থাক। তের ইশারা বুঝে চুপ করে রইল জিমিনা। আচমকাই ছেলেটা জিমিনার হাত জোরে চেপে ধরে বলতে লাগলো, প্লিজ ফিরিয়ে দিও না, তাহলে কিন্তু আমি বাঁচতে পারবো না। হঠাৎ তোমাকে দেখেই আমার মনে প্রাণে প্রেম প্রেম অনুভূতির সৃষ্টি হয়েছে, প্লিজ শুরুতেই শেষ করে দিও না।
খেপে গেল তে। পাবলিক প্লেসে একটি মেয়ের হাত ধরে প্রপোজ করা, মেয়েটির অনুমতি ছাড়া। কিন্তু এখন শক্ত কণ্ঠে কথা বললে এতে বিপরীত কিছু হয়ে যেতে পারে। সেই জন্য কিছুক্ষণ চিন্তা করতে লাগলো। এরই মাঝে তার মাথায় একটি শয়তানি বুদ্ধি এসে গেল। মনে মনে নিজেকেই বাহবা দিতে লাগলো সে। ওয়াও তেয়ু, ইউ আর দ্য গ্রেট বেবি। তুই এখানে কি করিস? তোর তো আইনস্টাইনের বাড়ি থাকা উচিত। এরকম একটা বুদ্ধি যদি মাথায় সবসময় ঘোরাঘুরি করতো তাহলে তো তুই ফেমাস হয়ে যেতি এতদিন। তে এবার উচ্চস্বরে বলে উঠল, ভাইয়া ও কিন্তু রাজনীতিবিদ জিয়ন জাংকুক আহমেদের গার্লফ্রেন্ড। জাংকুক ভাইয়া যদি জানে ওনার গার্লফ্রেন্ডকে আপনি নিজের গার্লফ্রেন্ড বানানোর প্ল্যান করছেন, তখন কি করবে আপনার ভেবে দেখেছেন তো? কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলে দিয়ে আসবে। কি বলেন, বলবো ভাইয়াকে? জাংকুকের নামটি শোনা মাত্রই ভয়ে ডুব গেল ছেলেটি। যে ছেলে প্রপোজ করছিল সে ভয়ে ভয়ে বলল, আমি তো মজা করছিলাম, প্লিজ ভাইকে কিছু বলবেন না। এখন থেকে আপনারা আমার ধর্মের বোন। আজ থেকে যদি আপনাদের কেউ কোনো সময় বিরক্ত করে আমাদের বলবেন, কেমন? দেখবেন কি অবস্থা করি। প্লিজ তবু ভাইকে কিছু বলবেন না। ছেলেগুলো দৌড়ে পালালো। তে তো হেসে কুটি কুটি। জিমিনও অবাক হয়ে জিজ্ঞাসা করলো, মিথ্যে কেন বললি? নিজেদের বাঁচানোর জন্য। শোন, এখন থেকে আমরা ভেজাল মুক্ত। তাছাড়া জাংকুক ভাইও এদিকে আসবে বলে মনে হয় না। উনি কাজ নিয়ে পড়ে থাকেন সবসময়। কি বুদ্ধি রে তোর! তে এখন নিজের বুদ্ধি নিয়ে গর্ববোধ করছে। এতদিন পর তার ফাঁকা মাথায় ভালো কিছুতে ভরপুর হয়েছে বলেই মনে ভেবে ভেবে শান্তি পাচ্ছে। সকালে মিষ্টি বাতাস এসে পড়লো জাংকুকের গায়ে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 5:40-এর বেশি বাজতে চলেছে। হাত থেকে সিগারেট ফেলে দিয়ে জানালার দিকে উঁকি দিয়ে বাইরে দেখলো। রাতে বৃষ্টি হওয়ায় এখনো বেশ থমথমে পরিবেশ। সারা রাত জেগে তের ধ্যানে মগ্ন ছিল সে। কিভাবে যে রাত পেরিয়ে সকালের আলো ফুটতে চলেছে সেদিকে কোনো খেয়ালই ছিল না তার। এই প্রথম সারা রাত ধরে সে 7টি সিগারেট শেষ করেছে, যেখানে 2 ঘন্টায় 1 প্যাকেট শেষ করে সে। মনে মনে শান্তি শান্তি ভাব নিয়ে জানালা অফ করে ওয়াশরুমের দিকে হাঁটা দিল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে গেঞ্জি আর 3/4 প্যান্ট পরে নিজের রুম থেকে বেরিয়ে গেল। তার উদ্দেশ্য এখন তের বাসায় যাওয়া। কলেজ থেকে সব ইনফরমেশন নিয়ে সে বাইক চালিয়ে এসে দাঁড়ালো তেদের বাসার সামনে। ফজরের নামাজ আদায় করে সকালে শান্তিময় ছোঁয়া গায়ে মাখার জন্য ছাদে দাঁড়িয়েছিল তে। ছাদের এক কোণায় পানি জমে থাকায় তার দুষ্ট মনটি নাচতে শুরু করলো। ফিসফিস করে বলল, তে দাঁড়িয়ে আছিস কেন? যা, বৃষ্টির পানিতে নেমে পড়। রাতে বৃষ্টি বিলাস করিসনি তো কি হয়েছে? বৃষ্টির পানি তো আছেই তোর পায়ের কাছে, লাফালাফি করতে বারণ নেই। তে পানির নিচে দাঁড়িয়ে লাফালাফি করতে লাগলো। তার শরীর অর্ধেক ভিজে একাকার হয়ে গেছে। দূর থেকে তের দুষ্টুমি দেখে হাসছে জাংকুক। তার বড্ড ইচ্ছে করছে তেকে ছুঁয়ে দিতে, গোলাপের মতো ঠোঁট দুটিতে একবার স্পর্শ করতে। হঠাৎ একজন মাঝবয়সী লোক এসে দাঁড়ালো জাংকুকের সামনে। দেখেই বোঝা যাচ্ছে উনি জাংকুককে দেখে বেশ বিরক্ত। কি চাই? তেমন কিছু না আঙ্কেল, ধমকে সুরে লোকটি বলে উঠল। তাহলে আমার বাসার সামনে এসে আমার মেয়ের দিকে কোন নজরে তাকাচ্ছ কেন? রাজনীতি করো বলে আমার বাসায় এসে আমার মেয়েকে বিরক্ত করবে আর আমি চোখ বুজে সহ্য করব? তা ভাবলে কিভাবে? জাংকুকের বুঝতে বাকি নেই লোকটি কে। তের বাবার দিকে এক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, এজন্যই তো বলি দুই বোন এত সুন্দরী, কিউট হওয়া সত্ত্বেও ঝাঁঝালো কণ্ঠের কথা কোত্থেকে এলো? সবসময় ঠোঁটের কোণায় ঝগড়া লাগার জন্য স্পেশাল কথাবার্তা ঠোঁটে লেগেই থাকে। আজ বুঝলাম যাদের বাবা এমন তারা কি করে আর ভালো হবে। শ্বশুর মশাইকে দেখেই বোঝা যাচ্ছে মেয়েগুলোর আচার আচরণ ওনার মতো, তবে দেখতে মনে হয় শাশুড়ি মায়ের মতোই হয়েছে। আমার শাশুড়ি মেবি অনেক সুন্দর হবে। জাঙ্কুকের বিড়বিড় বুঝতে না পেরে তের বাবা আবার জোরালো কণ্ঠে বলল, কি হলো? কথা বলছো না কেন? বিড়বিড় করে আবার কি বলছো? এক্ষুনি আমার বাসার সামনে থেকে চলে যাও, তা না হলে তোমার খবর আছে। রাগে গজগজ করতে করতে বাসার ভিতরে চলে গেল তের বাবা। শ্বশুর মশাইয়ের যাবার পানি তাকিয়ে রইল নিঃশব্দে জাঙ্কুক। জন্মের সময় আমার দাদি শাশুড়ি ওনার মুখে মনে হয় মধু দেয়নি, এ কারণেই এমন রাগচাটা হয়েছে। আর সাথে সাথে ভবিষ্যতের বউ আর শালিকেও বানিয়ে রেখেছে। আমার সুন্দরী শাশুড়ি মা কোন দুঃখে যে এই লোকটাকে বিয়ে করলো কে জানে। অন্য কোথাও বিয়ে করলে আমার কি ভালো একটা শ্বশুর হতো। দুঃখে ইচ্ছে করছে
বলছে মেয়াদ উত্তীর্ণ বিষ খেয়ে নিজে নিজেই মরি, না হলে ওনাকে মারি। বাইক স্টার্ট করে একবার ছাদের দিকে তাকিয়ে ফ্লাইং কিস দিয়ে চলে গেল জাঙ্কু। তে এইসবে কিছুই জানে না, সে তো তার আপন মনে লাফালাফি করতে ব্যস্ত। তের বাবা বাসায় এসে ঝগড়া শুরু করে দিল ওনার স্ত্রীর সাথে। বাসার নিচে আজকাল রাজাকারের বাচ্চারা ঘোরাঘুরি করছে, সেদিকে কোনো খেয়াল আছে? কবে না জানি আমার বাসায় আঘাত হানে। আজকের পর থেকে আমার মেয়ে দুটোকে বলবে তারা যেন ছাদে উঠে নাচানাচি না করে। তুমি যেমন আগে লাফালাফি করে আমার মনকে নাচিয়েছো, আর এখন তোমার মেয়েরা লাফালাফি করে রাজাকারের বাচ্চাদের নাচাচ্ছে। সকাল হতে না হতেই বাসায় এসে বদনজর দেওয়া শুরু করে দিয়েছে। বুড়ো বয়সে ভীমরতি হলো নাকি? কি সব বলছো? মনে হয় ক্ষুধা লেগেছে। ক্ষুধা লাগলেই তো তোমার মুখে যত আজেবাজে কথা। পেটুক কোথাকার বদমেজাজি। এই লোকটার সাথে যে আমি কি দেখে প্রেম করেছিলাম আল্লাহই জানে। আমার জীবনটা পুরাই তেনা তেনা বানিয়ে ফেলছো। তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসি। দুই বান্ধবী হেঁটে হেঁটে যাচ্ছিল কলেজের উদ্দেশ্যে। পার্কের কাছে আসতেই বাইকে হেলান দিয়ে আটশোয়া জাঙ্কুককে দেখে জিমিনের হাত চেপে ধরল তে। এই লোকটাকে দেখলেই তার ভয় হয়, ঘৃণা হয়, রাগ হয়। পাশ কাটিয়ে চলে যেতে নিলেই জাঙ্কুক তের হাত চেপে ধরল। তের পুরো শরীর এবার কাঁপতে লাগলো। তোতলাতে তোতলাতে বলতে লাগলো, হাত ধরছেন কেন? কিছু বলবো না। অপমান করবেন আবার? একটু সাইডে চলো, কিছু কথা আছে। তে পার্কের চারপাশটা দেখে শিউরে উঠল। এমন পরিবেশে কোনো ছেলের সাথে পার্কে যাওয়া মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। সাহস জুগিয়ে বলে ফেলল, যাব না আমি কোথাও। যা বলার এখানেই বলেন। প্রেমময় মুডে আছি, দয়া করে মাফিয়া জিয়ন জাঙ্কুক মুডে ধারণ করতে বলুন। চুপচাপ চলো, জাস্ট কিছু কথা বলবো। তে হাত ধরে টেনে নিয়ে যায় জাঙ্কুক। পেছন পেছন জিমিনও আসতে নিলে জাঙ্কুক বলে ওঠে, তোমাকে কেউ আসতে বলেছে? দেখতে পাচ্ছ না আমরা রোমান্স করতে যাচ্ছি? কাবাব মেয়ে হাড্ডি হতে এসো না। জিমিনা দাঁড়িয়ে পড়ল। এত বড় অপমান কিছুতেই সে মানতে পারছে না, কিন্তু জাঙ্কুককে কিছু বলার সাহস নেই। সেজন্য চুপচাপ পার্কের এক কোণে দাঁড়িয়ে রইল। গাছের আড়ালে দাঁড়ালো জাঙ্কুক ও তে। জাঙ্কুকের দৃষ্টি তের গালের সেই তিলের উপর। কি বলবেন? সরি। তে যেন আকাশ থেকে টপকে মাটিতে পড়লো মনে হয়। জাঙ্কুক তাকে সরি বলছে, তার যেন বিশ্বাসই হচ্ছে না। আবারও নিজের কানকে বিশ্বাস করানোর জন্য বলল, কি বললেন? সরি, সেদিন তোমাকে ওইভাবে না বললেও হতো। অপমান করেছেন 100 লোকের সামনে, আর সরি বলছেন চুপি চুপি। করবো না ক্ষমা আপনাকে। সমস্যা নেই। বাই দ্য ওয়ে, তোমার গালের তিলটা কি আসল নাকি যত সব? তিল আবার নকল হতে যাবে কেন? চোখে কি দেখেন না? অবশ্য দেখবেনই বা কি করে, বয়স তার কম হয়নি। বিয়ে করলে তো 10 বাচ্চার বাপ হয়ে যেতেন এতদিনে। তুমি বললে 10টা কেন, 100 বাচ্চার বাপ হতে পারবো, কিন্তু সামলাতে পারবে এতগুলো বাচ্চা? ছি, অসভ্য লোক। লজ্জা করে না? নিজেই ছেলেদের বলেন মেয়েদের বিরক্ত না করতে, আর এখন নিজেই কি করছেন? আপনার আসল মুখোশ বলে দেবো সবাইকে। বলে দাও, সমস্যা নেই, কেউ ট্রাস্ট করবে না তোমার কথা। অসভ্য লোক। কোন দুঃখে যে আপনার সাথে আমার দেখা হয়েছে আল্লাহই ভালো জানে। তের কথা শেষ হতে না হতেই জাঙ্কুক এমন একটা কাজ করে বসলো যার জন্য তে পুরো কথা বলা বন্ধ হয়ে গেল। হঠাৎ করে জাঙ্কুক তের সেই তিলওয়ালা গালে কিস করে বসলো। চোখ থেকে 2 ফোঁটা পানি গাল বেয়ে পড়লো তে। বিয়ের আগে এমন কিছু হোক সে কখনোই আশা করেনি। জড়িয়ে ধরা, হাতে টাচ করা, মাঝে মধ্যে 2-1টা কিস, এসবের কারণে জীবনে কোনোদিন প্রেম করেনি। ফ্রেন্ডের কাছে শুনেছি প্রেম করতে হলে বয়ফ্রেন্ডটা নাকি ঘনিষ্ঠ হতে চায়, সেই কারণেই প্রেম নামক শব্দ থেকে এতদিন হাজার হাজার হাত দূরে থেকেছে। আর এখন ভাবতেই ওর চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। কাল বৈশাখী ঝড়ের গতিতে দৌড়ে পালালো তে। চোখে তার সাগর সমান পানি। জাঙ্কুকের প্রতি রয়েছে বিরাট অভিযোগ আর এক আকাশ রাগ। সেদিন সে আর ভার্সিটিতে যেতে পারেনি। কিস করার দৃশ্যটা বারবার চোখে ভাসছে, আর চোখ দিয়ে অনবরত গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে। অন্যদিকে সূর্য এখন মাথার উপরে বসে আছে। আজকে প্রচন্ড গরম পড়েছে, প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস। মাথা থেকে ঘাম পায়ে গড়িয়ে পড়ছে তের বাবা। একটা দরকারি কাজে ব্যাংকে যেতে হচ্ছে।
অনেকদিন ধরে এই কাজটা উনি করতে পারছে না, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। কাজটা না হলে তে বাবার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তাই উনি খুব টেনশনে আছেন। এদিকে তে বাসায় এসে ওয়াশরুমে ঢুকে প্রচুর পরিমাণ কান্না করছে আর ফেস ওয়াশ দিয়ে ঘষে ঘষে নিজের গাল পরিষ্কার করছে। কিছুতেই ওই জাঙ্কুকের ছোঁয়া তার গালে থাকতে দেবে না। ঘষতে ঘষতে গাল প্রায় লাল করে ফেলেছে। তারপরে আয়নায় নিজেকে দেখে নিজেই চমকে উঠল, গালটা একদম লাল টকটকে হয়ে গেছে। সে আয়নায় দেখছে আর জাঙ্কুকের 14 গোষ্ঠী উদ্ধার করছে। রাগে দুঃখে তার মনটা যেন ফেটে যাচ্ছে। এদিকে জাঙ্কুক সিগারেট খাচ্ছে আর ধোঁয়া উড়াচ্ছে, চোখ দিয়ে যেন তার আগুন ঝরছে। যা দেখে সুগা কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল, কি হয়েছে দোস্ত তোর? এমন করছিস কেন? রেগে আছিস কেন? আজ তোর কথা মতো রোমান্টিক হতে গিয়ে তোর চোখে আমি ঘৃণার পাত্র হয়ে গেছি। কেন? কি করলি তুই আবার? দেখে কিস করেছি। সুগা কপাল চাপড়ে কটমট চোখে তাকালো জাঙ্কুকের দিকে, শক্ত গলায় বলে উঠল, শালা, রোমান্টিক মানে কি কিস দেওয়া নাকি? রোমান্টিক মানে হলো একটু লাজুক লাজুক হাসি, কি কি খেতে পছন্দ করে, কি কি ভালোবাসে তা জানা, ফ্রেন্ডলি হওয়া, বাইকে উঠে ঘোরাঘুরি করা, বাদাম, ফুচকা, চটপটি, আইসক্রিম এই সমস্ত একত্রে খাওয়া। ধীরে ধীরে পরে সামনে সামনে এগোতে হয়। যেখানে যতবার মেয়েটির সাথে কথা হয়েছে ততবারই তো মাফিয়া জাঙ্কুক হয়ে সামনে গিয়েছিস, আর এবার লুচ্চা জাঙ্কুক হয়ে গেলি। রাজনীতি করতে করতে কি তোর মাথার বুদ্ধি শুদ্ধি সব জলে ভাসিয়ে দিয়েছিস নাকি? জাঙ্কুক নিজের মাথা চুলকিয়ে আমতা আমতা করে বলল, আসলে ওর গালের তিলটা দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। বল দোস্ত, এখন আমি কি করব? কি করবি মানে? এখন ভাবি রাগ ভাঙাবে। কিভাবে রাগ কমানো যায় সেই প্ল্যান দিচ্ছি তোকে, শোন। সুগা জাঙ্কুকে রাগ কমানোর প্ল্যান দিচ্ছে। জাঙ্কুক নিজেই এখন অবাক, সারাদিন রাজনীতি নিয়ে থাকতে থাকতে তার কঠিন মন পাথরের ন্যায় হয়ে গিয়েছিল। এখন সেই পাথর মনে কিভাবে একটি মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়ল। মনে মনে এতদিন যাদের প্রেম করার জন্য শাস্তি দিয়েছে তাদের কাছ থেকে ক্ষমা চাওয়া শুরু করেছে। রাত 8টা কি 9টা, জিমিনির আম্মু ওষুধ খেতে এসে দেখলো বাক্সে কোনো ওষুধ নেই। প্রেসক্রিপশন হাতে নিয়ে জিমিনকে ডাক দিয়ে বলল, জিমিন, তুই আজকে ওষুধ কিনে আনিস নাই? জিভে কামড় দিয়ে জিমিন বলে উঠল, সরি আম্মু, একদম মনে ছিল না। দাও, আমি এক্ষুনি নিয়ে আসছি। এত রাতে তোর যেতে হবে না, আমি নিজেই কিনে আনছি। না মা, এত রাতের কি আছে, আর তোমার তো শরীরটা বেশি ভালো না, তুমি থাকো, আমি নিয়ে আসি। বাসার নিচেই তো দোকান, কোনো সমস্যা হবে না। এই বলে জিমিন ওষুধ আনতে রওনা দিল। বাসার নিচে এসে দেখে দুইটা দোকানই বন্ধ, সামনে আরেকটা দোকান আছে, সেজন্য হেঁটেই যেতে লাগলো সে। 10 মিনিট হাঁটার পর দোকানের সামনে এসে ওষুধ কিনে যেই বাসায় ফিরতে যাবে অমনি একটি ছেলে এসে দাঁড়ালো তার সামনে। শীষ বাজিয়ে বলল, সিঙ্গেল নাকি? বয়ফ্রেন্ড আছে? জিমিনা বিরক্ত প্রকাশ করে বলল, যেহেতু আমি সুন্দরী, বয়সও কম নয়, তাহলে ভাবলেন কিভাবে আমি সিঙ্গেল থাকবো? অবশ্যই রিলেশনশিপে আছি, আপনার জানা উচিত ছিল। ওয়াও, ইউ আর সো হট এন্ড বিউটিফুল, তাছাড়া বুদ্ধিও আছে, তোমার মতো কাউকেই তো আমার চাই। আচ্ছা বলো তো, বিয়ের পর কোথায় ঘুরতে যাবে, সাজেক না কুয়াকাটা? আশ্চর্য, আপনার মতো নির্লজ্জ প্রাণী দুনিয়াতে আমি আরেকটা দেখিনি। মার ওষুধ নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, না হলে এক্ষুনি মেরে তক্তা বানিয়ে ফেলতাম। উগান্ডার অকেজো বাসিন্দা। রাগে গজগজ করতে করতে চলে গেল জিম্মি। ছেলেটা জিম্মির দিকে তাকিয়ে মুচকি এসে বলল, তোমার মতো কত মেয়েকে যে আমার পিছনে ঘুরিয়েছি, তোমাকে ঘুরানো আমার বাম হাতের খেল। খুব শীঘ্রই দেখা হবে আমার ঝাঁসিকে রানী। তে আর জিমিনা বসে আছে তাদের বাড়ির পিছনের খোলা মাঠটায়। তের মনটা খুব খারাপ, তাই তো জিমিনা সকাল সকাল তের বাসায় চলে এসেছে। কি রে, কি হয়েছে তোর? জাঙ্কুক ভাই কিছু করেছে? কিস করেছে গালে? কি ছি, ওনার মতো মানুষ কিনা এখন এমন ভাবে নিচে নেমে যেতে পারে, ভাবলেই রাগ হচ্ছে। আজকে ওনার পেজ থেকে লাইক উঠিয়ে ফেলবো, গ্রুপ থেকে লিভ নেব, আইডিতে ব্লক মারবো। উপরে উপরে এমন ভাব নিয়ে চলে যেন ভাজা মাছকে উল্টে খেতে জানে না, কিন্তু এখন দেখা যাচ্ছে 1 নম্বরের লুচ্চা। একটা প্ল্যান আছে, শুনবি? বুড়োজোড়া কুচকে তাকালো জিমিনি। তে শান্ত কথায় তার ভীষণ ভাবাচ্ছে, কারণ যখন তে ভীষণ কষ্টে কিংবা রেগে থাকে তখন সে এইভাবে কথা বলে। ভয়ে ভয়ে বলল,
কি প্ল্যান করছিস? জাঙ্কুক নামক বাজে লোকটার মুখোশ আমি সবার সামনে তুলে ধরবো, যেভাবেই হোক তাকে আমি শাস্তি দেব। কিন্তু কিভাবে? ওনাকে প্রেমের জালে ফাঁসাবো। কিন্তু তোর একটা হেল্প লাগবে। জিমিনা ভয়ে কেঁপে উঠল। জাঙ্কুকের সাথে গেম খেলা মানে নিজের প্রাণ হাতে নিয়ে খেলা করা। তবুও বেস্ট ফ্রেন্ডের মনকে শান্ত করার জন্য তাকে তো হেল্প করতেই হবে। কাঁপা কাঁপা গলায় বলল, কি হেল্প? তুই আজ আব্বুকে গিয়ে বলবি আমরা বেশ কিছু ফ্রেন্ড মিলে সাজেক ঘুরতে যাব। তুই বললে আব্বু অতটা ঘেটে দেখবে না। সাজেক যেহেতু কাপেলদের জন্য কিংবা প্রেমিক প্রেমিকাদের জন্য বিশেষ ভ্রমণ, সেখানে গিয়ে পাজিটাকে আচ্ছা করে সাহায্য করব। কিছুদিন ওনার সাথে নাটক করে সব রেকর্ড করব ফোনে, সুযোগ বুঝে নেট জগতে ভাইরাল করে দেব। সবই বুঝলাম, কিন্তু পরে যদি খারাপ কিছু হয়? কিচ্ছু হবে না, ট্রাস্ট মি। কিন্তু আন্টি শৈলের কথা ভাবছি তোকে নেব না। হকচকিয়ে উঠলো জিমি। ভয়ঙ্কর মুহূর্তে কিছুতেই সে তেকে একা ছাড়বে না। জাঙ্কুক হলো হিংস্র পশুর মতো, যখন তখন কি রূপ নেয় তা বোঝা মুশকিল। তার উপরে তাকে জব্দ করার জন্যই প্ল্যান। কিছুতেই প্রিয় বান্ধবীকে সে একা ছাড়বে না। মাথায় একটা প্ল্যান আসলো। খুশিতে গদগদ হয়ে বলল, সমস্যা নেই, মা বেশ কিছুদিন ধরে নানুর বাড়ি যাবে বলছে। আমি বরং আজকেই গিয়ে বলবো উনি নানুর বাড়িতে গিয়ে ঘুরে আসুক, আর আমরা জাঙ্কুক ভাইকে সাহায্য করার জন্য সাজেক ঘুরে আসি। বাই দ্য ওয়ে, জাঙ্কুক ভাইকে নিমন্ত্রণটা কে দেবে? এই ব্যবস্থাও করা আছে। এখন তুই চল আব্বুর কাছে। দৌড়ে চলে গেল তারা দুজন। প্রথমে তের বাবা বারণ করলেও পরবর্তীতে তে আর জিমিনের মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে গিয়েছে। কিন্তু শর্ত রেখেছে একটা, আদরকেও সাথে নিয়ে যেতে হবে। পুরো এখন ঘোরাঘুরি করার বয়স, যেহেতু তোমরা যাচ্ছ তাহলে ওকে সাথে নিয়ে যাও। ভালো মতো খেয়াল রেখো ছোট বোনের। ইচ্ছে না থাকা সত্ত্বেও রাজি হলো তে। আদরিত খুশিতে সবার গালে পাপ্পি দিতে লাগলো। মনের ভিতরে তার রঙিন সুর বাজছে। সাজেক সাজেক বলে চিল্লাপাল্লা করে সারা ঘর মাথায় করে রাখলো। লাল গাউন, ঠোঁটে গোলাপি লিপস্টিক, গাঢ় কাজল আর গালের তিলটা আরেকটু কালো করার জন্য আইলাইনার দিল তে। আজকে তাকে ভয়ঙ্কর সুন্দর লাগছে। চুলগুলো ছেড়ে দিয়ে এক পাশে দিয়ে অন্য পাশে অন্যটা সুন্দর করে রাখলো। ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, কিরে জিমিনা, কেমন লাগছে আমাকে? আজ ছেলে হলে তোকে কিডন্যাপ করে বিয়ে করতাম। জাঙ্কুক ভাই তো শুধু শুধু প্রেমে পড়েনি, মায়াবতী সুন্দরী কেশবতী মেয়ে দেখলে সবাই প্রেমে পড়বে। জাঙ্কুক ইজ নট ভাই, হি ইজ চুলার ময়লা ছাই। বাই দ্য ওয়ে, আমাকে দেখে টাস্কি খাবে তো অসভ্য লোকটি? অবশ্যই। দুই বান্ধবী তৈরি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। আজ তাদের প্ল্যান হলো জাঙ্কুকের সামনে গিয়ে ঘোরাঘুরি করে কথা বলবে, আর সাজেক যাওয়ার ব্যাপারে একজন আরেকজনের সাথে বলবে, যাতে জাঙ্কুক কথাগুলো শুনে। তে যাচ্ছে মানে জাঙ্কুকও যাবে। সেখানেই হবে আসল খেলা। পার্কের বেঞ্চে এসে বসেছে তে আর জিমিনা। তাদের নজর জাঙ্কুক কোথায়। হঠাৎ জাঙ্কুকের উপস্থিতি টের পেয়ে জিমিনা গদগদ সুরে বলল, তেরে আমার কি যে ভালো লাগছে, ছাদেক যাব। ওয়াও, দুজন দুজনের হাতে মেঘের বেলায় স্পর্শ করতে পারবো, আকাশের সাথে মিশাতে পারবো, ভাবতেই নাচতে ইচ্ছে করছে। শুধু কি তোর, আমারও তো ভীষণ খুশি লাগছে। ভাবছি বাসে করে যাব। দুই বান্ধবী আড্ডা দিতে দিতে জমিয়ে মেঘের রাজ্যে ঘুরে বেড়াবো। মেঘের রাজ্যতে যদি একজন রাজা কিংবা রাজকুমার পেয়ে যায় তাহলে ব্যাপারটা মন্দ হয় না। আমার মনের কথাগুলো বলছিস। বাই দ্য ওয়ে, আমরা কবে যাব? পরশু। বাসের নাম, কয়টায় যাবে, বাস কখন ছাড়বে, সব ডিটেলসে জাঙ্কুকে শুনি শুনি বলতে লাগলো। জাঙ্কুকের এখন মনে হচ্ছে মেঘনা চাইতে বৃষ্টি পেয়ে গেছে। সুগা বলেছিল এমন কোথাও যেতে যেন তারা অনেকক্ষণ সময় আলাদা থাকতে পারে, যেখানে তাদের খুব কম মানুষই চেনে। জাঙ্কুক মনে মনে ভীষণ খুশি হয়ে বলল, আমার প্রবলেম সলভ করার জন্য ধন্যবাদ। জাঙ্কুকের তেকে সামনাসামনি দেখতে খুব ইচ্ছে করছিল, কিন্তু জাঙ্কুক এখন তের সামনে যাবে না। ও চাইছে যে তের কথাগুলো যে শুনে ফেলেছে এটা যেন তে না বোঝে, তাই ওখান থেকে চলে গেল। আর একেবারে বাসে গিয়েই তেকে সারপ্রাইজ দেবে সাজেক যাওয়ার উদ্দেশ্যে। চলে গেল দুটো দিন। আজ সাজেক যাওয়ার জন্য তৈরি হচ্ছে তে আর আদরি। জিমিনা ওর বাসা থেকেই আসবে। বাসের বাম পাশের মাঝের দুটি সিটে বসেছে তে আর জিমিনা।
তাদের মাঝে অর্থাৎ দুজনের কোলে ভাগাভাগি করে মুখ খুলে বসে আছে আদরি। কতবার সে বলেছে তার জন্য আলাদা সিট রাখতে, কিন্তু দুইটা পচা বোন রাখেনি। উল্টো ওরা বলেছে টাকা কি গাছে ধরে, এক্সট্রা টাকা খরচ করার মানেই হয় না। তাছাড়া একা একা কার সাথে বসবি, যদি কেউ কিডন্যাপ করে নিয়ে যায় তখন কি হবে। তে আর জিমিনা ঝাড়ি খেয়ে চুপ করে বসে রইল আদরি। তার ভীষণ লজ্জাও করছে অন্যের কোলে বসতে। জিমিনা ব্যাগ থেকে পানির বোতল বের করতে যাবে, তখনই দেখলো পানির বোতল আনেনি। রাজ্যের বিরক্তি নিয়ে বলল, মাথাটাই নষ্ট হয়ে গেছে, পানির বোতলটা ভুল করে আনেনি। তেকে উদ্দেশ্য করে বলল, তে আমি পানির বোতল কিনে নিয়ে আসছি, জানিসই তো মিনিট মিনিট পর পানি না খেলে আমার আবার হয় না। কোল থেকে আদরিকে নামিয়ে বাস থেকে নেমে পড়ল জিমিনা। আশেপাশে কোথাও ঠান্ডা পানি না পেয়ে কিছুটা দূরে যেতে একজন ছেলেকে দেখে রাজ্যের বিরক্তি নিয়ে অন্য পাশে ফিরতে ছেলেটি বলে উঠল, ওয়াও কি মিরাকেল ঝাঁসিকা রানী, তোমাকে খুঁজতে খুঁজতে হাতে হেরিকেন ধরতে বাধ্য হয়েছি, আর সেই তুমি কিনা আমার সামনে। একেই বলে পৃথিবীটা গোল। তাছাড়া আমার ভালোবাসার একটা দম আছে, বুঝতে হবে। ওই মিয়া, ফলো করছেন আমাকে? মার খেতে চান? সেদিন রাতেই বুঝেছি আপনি ছেলেটা সুবিধার নয়, আস্ত একটা বিলাই। সুগাকে বকা দিচ্ছ? বাহ, সাহস আছে দেখছি। এই প্রথম কোনো মেয়ের কাছ থেকে বকা খাচ্ছি। দেখো মেয়ে, আমি কিন্তু খুব রোমান্টিক, তাই তো রোমান্টিক রোমান্টিক কথা বলছি। মরণ, আপনার নাম কে জানতে চেয়েছে? আমি বলেছি নাম বলতে? ও বুঝেছি, নিজের নামটা কিভাবে জানাতে হবে সেজন্যই জাল ভোটের মাধ্যমে জানিয়ে দিলেন। বড্ড ভেজাল মানুষ আপনি। সুগা ভাবতে লাগলো, এখানে তো কোনো ভোট হচ্ছে না, তাহলে এই মেয়ে জাল ভোট দেখলো কিভাবে? মেয়ের কথার আগাগোড়া ঠিক নেই, কিছু বললেই ঝগড়া লাগবে। তার চেয়ে বরং এখন কিছুক্ষণ চুপ থাকি। শালা জাঙ্কুকটাও হয়েছে, এখন আসছে না। কোথায় ওর হবু বউ সাথে যাচ্ছে, ওর আগে আসা উচিত, কিন্তু না, উনি হাওয়া। এখন যদি সময় মতো আসতে পারে তাহলেই ভালো। আমি নিশ্চিত এই ছেলে কখনো বিয়ে হবে না। ঠুকার ভাবনায় ছেদ ঘটিয়ে জিমিনা বলে উঠল, আমার পথ ছাড়েন বলছি। যদি না ছাড়ি তাহলে কি করবে? জানেন আমি কে? আমি কিন্তু জিওন জাংকুকের গার্লফ্রেন্ড। জিমিনা নিজেকে সুগার হাত থেকে বাঁচানোর জন্য মিথ্যে কথাটা বলল। সুগা ভাবলো, এই মেয়ে তাহলে সেই বাঘিনী। সুগা তেকে দেখেনি, তাই জিমিনের কথা বিশ্বাস করে মুখটা আড়াল করে রাখলো। প্রথম দেখাতেই একটু বেশি ভালো লেগেছিল মেয়েটাকে, কিন্তু এই মেয়ে তার ভাবি। ইস, ভাবতেই ভীষণ কষ্ট হচ্ছে তার। তবুও মনটা শক্ত করে বলল, সরি সরি ভাবি, আমি বুঝতে পারিনি। আসসালামু আলাইকুম ভাবি, কোনো সমস্যা হচ্ছে আপনার? জিমিনা কিছুটা ভাব নিয়ে মুখ ভেঙচি কেটে চলে গেল। সুগা তখন ফোন লাগালো জাংকুকের নাম্বারে। হ্যালো, কই তুই? শালা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কোথায় তুই? আর বলিস না, আসার পথে শুরু হয়ে গেল গ্যাঞ্জাম, তাই দেরি হচ্ছে। 5 মিনিটের ভিতরেই চলে আসবো, তাড়াতাড়ি আয়। বাই দ্য ওয়ে, ভাবির সাথে দেখা হয়েছে। তোকে বলেছিলাম না একদিন রাতে একটি মেয়েকে ভীষণ ভালো লেগেছে, সেই তোর হবু বউ, মানে আমার না হওয়া গার্লফ্রেন্ড। বাজে বকিস না তো, তুই চিনবি কিভাবে তেকে? ভাবি নিজেই তো আজকে বলেছে সে নাকি জিওন জাংকুকের গার্লফ্রেন্ড। দেখ, ভাবি তোকে কত ভালোবাসে, কিন্তু মুখে বলে না। কি সুইট দেখতে ভাবি। শালা নজর দিবি না, আসছি আমি। দেখে শুনে রাখ তোর ভাবিকে। জাংকুক ফোন কেটে দিল। অন্যদিকে সুগা ছ্যাঁকা খেয়ে বেকামার্কা মুখ নিয়ে জিমিনকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। কথা বলার সময় জিমিন কোথায় গিয়েছে সে জানে না। বেস্ট ফ্রেন্ডের একটা মাত্র হবু বউ বলে কথা, দেখে শুনে তো রাখতেই হবে, তাই না? 5 মিনিট হয়ে যাবার পরেও আসছে না জিমিনা। কিছুক্ষণের মাঝেই বাদ ছেড়ে দেবে। জানালা দিয়ে উকিঝুঁকি মেরেও কোনো খোঁজ মিলল না জিমিনা। আদুরি বসে বসে চিপস খাচ্ছে। হঠাৎ করে জাংকুক এসে সিট থেকে আদুরিকে কোলে নিয়ে সেই সিটে বসে পড়ল। আদুরি ওতে বুড়ো নাচিয়ে জিজ্ঞাসা করলো, সমস্যা কি, এখানে বসেছেন কেন? আমার ইচ্ছে। আদুরি বলে উঠল, মামার বাড়ির আবদার পেয়েছেন, এক্ষুনি কোল থেকে নামান, হিসু করে দেবো কিন্তু বলে দিলাম। বাহ বাহ, ছোট শালি দেখি ধানি লঙ্কা। ওকে, দাও হিসু করে, তাহলে আমিও ভিডিও করে ফেসবুকে দিয়ে বলবো, দেখেন এত বড় মেয়ে এখনো হিসু করে, তখন কি হবে তোমার? রাস্তাঘাটে মুখ দেখাতে পারবে? আদুরি রেগে গিয়ে জাঙ্কুকের চুল টেনে ধরে বলল, বড্ড পচা তুমি, দেখতে খরগোশের যমজ ভাই। কি খাবে, চিপস নাকি চকলেট? আদুরি একবার বড় বোনের দিকে তাকিয়ে জাঙ্কুকের কানে ফিসফিস করে বলল,
ওই, তুমি কাকে পটাতে এসেছো, আমাকে নাকি আপুকে? জাঙ্কুকও ফিসফিস করে বলল, দুজনকে। ওকে, আপুকে পটাতে সাহায্য করব, তবে আমার জন্য অনেক কিছু করতে হবে, প্রচুর গিফট, মজা দিতে হবে। ওকে ওকে, সব দিব, এখন পটাতে সাহায্য করো। আদুরি মনে মনে হাসলো, মনের ভিতর দুষ্টুমি ভরপুর হয়ে উঠেছে তার। বিড়বিড় করে বলল, আমাকে অপমান করেছো, তার শাস্তি তো তোমাকে পেতেই হবে দুলাভাই। পটাতে ঠিকই সাহায্য করব, কিন্তু তোমার অবস্থা নাজেহাল করে ফেলবো। যদি বিয়ে হয় তাহলে তো সারা জীবনই সাহায্য করতে পারবো। আমার ভিডিও আপলোড দিবে, তাই না? দেখো, তোমার এমন এমন ভিডিও তুলবো আর আপুকে বলে ভাইরাল করব, কল্পনাও করতে পারবে না। পাজি দুলাভাই। অন্যদিকে জাঙ্কুক ভাবছে, একবার তোমার বোনকে বিয়ে করি, তখন আমার চুল টানার প্রতিশোধ নিব। বাসর রাতে ভাইরা ভাইকে আটকে রাখবো। বড় হয়ে প্রেম করতে চাইলে তখন শুধু ছেঁকা খাও, তখন বুঝবে দুলাভাই কি জিনিস। তে তখন চেঁচিয়ে বলে উঠলো, আমার ফ্রেন্ড বসেছে এখানে, উঠুন বলছি। উঠবো না, কি করবে? আমার যেখানে ইচ্ছে সেখানে বসবো, ওকে? তে ভাবলো কিছুক্ষণ, ভাবনার জগৎ থেকে একটা কথা রিপ্লাই আসছে, বসতে দে তে, বসতে দে, তাহলেই তো তোর লাভ। সুন্দর সুযোগটি হাতছাড়া করিস না পাগলি। তে কিছু না বলে জানালার দিকে মুখ দিয়ে বসে রইল। আদুরি জাঙ্কুকের কোলে এখন। তারা দুজন ফিসফিস করে কথাবার্তা বলছে, যেন তে না শুনে। বেশ কিছুক্ষণ পর জিমিন বাসে উঠল, তার পেছনে সুগা। জিমিনা একবার পিছনে আর একবার সামনে তাকিয়ে কিছুটা ভয় পেয়ে আটকে উঠল। সুগার দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে দিয়ে বলল, আমার উনি চলে এসেছে, এখন আপনি যেতে পারেন। বুড়োজোড়া কুচকালো সুগা। উকিঝুঁকি দিয়ে দেখলো অন্য একটি মেয়ের সাথে বসে আছে তার প্রাণপ্রিয় বন্ধু। জিমিনের সাইড কাটিয়ে জাঙ্কুকের সামনে এসে সুগা বলল, শালা, তুমি গার্লফ্রেন্ড রেখে অন্য মেয়ের সাথে বসেছো? খালি আমার চরিত্রে দোষ ধরিস, এখন যে তোর চরিত্র কেমন সেটা চেয়ে দেখ। আমি তাও লুকিয়ে লুকিয়ে 4-5টা প্রেম করি, আর তুই তো শালা সামনাসামনি। এমন চরিত্র থাকলে কোনো মেয়ে তোর প্রেমে পড়বে না। সুগার কথা জাঙ্কুকের মাথার উপর দিয়ে যাচ্ছে। জিমিনা বুঝতে পেরেছে সুগার জাঙ্কুক একে অন্যকে চেনে। দাঁত দিয়ে আঙুল কামড় দিয়ে তের ইশারা করে বলল সে যে একটা অঘটন ঘটিয়ে ফেলেছে। জাঙ্কুক বলল, পাগলের মতো কি সব বলছিস, স্পষ্টভাবে বল। সুগা কিছু বলতে যাবে তার আগে জিমিনা এমন একটা কাজ করে বসলো, তাতে সুগার চোখ কপাল, রসগোল্লার মতো চোখগুলো বেরিয়ে আসার উপক্রম। জিমিনা সুগার মুখ চেপে ধরে অন্য হাত দিয়ে ঘাড়ে রেখে চিমটি কেটে মিষ্টি এসে বলল, আসলে হয়েছে কি জাঙ্কুক ভাই, আপনার এই বন্ধুর সাথে আমার 2 মাসের পরিচয়, তো উনি আমাকে আরেকবার প্রপোজ করেছে। রাজি না থাকায় এখন সে নালিশ জানাতে এসেছে আপনার কাছে। একটু বুঝিয়ে বলুন আপনার এই অকেজো বন্ধুকে যে একটা মেয়ের ভালোবাসা পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়। সুগা যেন জিমিনের কথার জালে আটকে চুপচাপ হয়ে গেছে। সে হিসাব করতে পারছে না, পরিচয় 1 সপ্তাহ হলো না, কিন্তু এই মেয়ে বলছে 2 মাস। এক বাজারে কিনে অন্য বাজারে বেশি দামে বিক্রি করে ফেলবে এই মেয়ে। জাঙ্কুক তখন অট্টহাসি দিয়ে মেতে উঠল। ছি সুগা, তোর থেকে এমন কিছু আশা করিনি। বাই দ্য ওয়ে শালিকা, যাও তোমরা পিছের সিটে বসো, নিজেদের মধ্যে সব ঠিকঠাক করে নাও, আর এইদিকে আমরাও। জিমিনা যেন হাত ছেড়ে বাঁচলো, কিন্তু এখনো সুগার মুখ দেখে বোঝা যাচ্ছে যে সে সব জাঙ্কুককে বলে দেবে যে কোনো সময়। রিস্ক না নিয়ে সুগার হাত ধরে টেনে পিছনে নিয়ে বসলো। আদুরে সবকিছু ভালো করে লক্ষ্য করে মুখ ফুলিয়ে বলল, আগে জানলে কখনোই আসতাম না। তোমরা সবাই কাপল হয়ে ঘুরতে যাচ্ছ, আর আমি কিনা একা একা ঘুরবো? তে চোখ পাকিয়ে কড়া গলায় বলল, বাচ্চা মেয়ে বাচ্চাদের মতো থাকবে, একদম বড়দের মতো কথা বলবে না। বেশ পকপক করলে গাড়ি থেকে নামিয়ে একদম বাসায় দিয়ে আসবো। আদুরি বলল, ওকে দাও, আমিও গিয়ে আব্বুকে বলবো। জানো আব্বু, আপু না ওই রাজাকারের বাচ্চার সাথে সাজে ঘুরতে যাচ্ছে, ওরা পালিয়ে গিয়ে বিয়ে করবে, তখন দেখবে তোমার কি হয়। তে নিরুপায় হয়ে বলল, একদম মিথ্যে কথা বলবি না, আমার কোনো সম্পর্ক নেই এই লোকের সাথে। না থাকুক, আমাকে না নিয়ে গেলে বলে দেব। ওকে, তোকে নিয়ে যাব। জাঙ্কুক তখন আদুরিকে জিজ্ঞাসা করলো, রাজাকারের বাচ্চাকে? আদুরি তখন দাঁত বের করে হেসে দিয়ে বলল, তুমি? আব্বু তো তোমাকে রাজাকারের বাচ্চা বলেই জানি।
শ্বশুর মশাইয়ের প্রতি একরাশ রাগ হলো জাঙ্কুকের। মনে মনে ভাবতে লাগলো, সাজেক থেকে আসার পরে শ্বশুর মশাইয়ের একটা ব্যবস্থা করবে সে। চিন্তা হচ্ছে জিমিনকে নিয়ে। পিছনে তারা দুজন কি করছে কে জানে। বাস এখনো ছাড়ে নাই। তাই সে সিট থেকে দাঁড়িয়ে উল্টো ঘুরে পিছনে তাকিয়ে দেখলো জিমিন বেশ রেগে আছে। সুগা তাকে টিজ করছে। আদুরি চিপসের প্যাকেট জানলা দিয়ে ফেলবে বলে জাঙ্কুকের কোল থেকে নেমে জানালার কাছে গিয়ে হাত বাড়ালো। তখনই বাস ছেড়ে দেওয়াতে দু বোন এসে জাঙ্কুকের গায়ের উপর পড়ে গেল। বাহ বাহ, আগে একটা পাই না, এখন দেখছি দুজনে আমার কোলে ওঠার জন্য পাগল হয়ে গেছে। একেই বলে ভালোবাসা। ভালোবাসা না ছাই, ইচ্ছে করে পড়িনি, বাদ ছেড়ে দেওয়াতে পড়েছি। তে নিজের সিটে গিয়ে বসলো। আদরি জাঙ্কুকের কোলে চিপস খেয়ে জাঙ্কুকের প্যান্টে হাত পুছতে লাগলো। বেচারা জাঙ্কুক মুখ বুজে সব সহ্য করতে লাগলো। অন্যদিকে, ওই তুমি মিথ্যে কথা কেন বললে? আমাদের পরিচয় কিভাবে 2 মাস হলো? মাথার ভিতর ঘিলো আছে আপনার? আপনি যদি বলতাম সত্যি কথা আপনার বন্ধুকে, তাহলে তো আপনার বন্ধু আমাকে মরিচ ছাড়াই চিবিয়ে খেত। ওহ গড, কেন যে আমাদের 2 নিষ্পাপ বান্ধবীর সাথে আপনাদের 2 বন্ধুর দেখা হলো আল্লাহই জানে। জীবনটা একদম তেজপাতা হয়ে গেল। জাঙ্কুক বেশ কিছুক্ষণ ধরে তাকিয়েছে তের দিকে। আদরের কারণে সে কিছু বলতেও পারছে না। হাজার হোক ছোট বাচ্চা, তার সামনে এমন আচরণ করা উচিত নয়, ফলে খারাপ কিছু হতে পারে। আদরি জাঙ্কুককে জড়িয়ে ধরে চিন্তা ভাবনাহীন ভাবে ঘুমিয়ে পড়েছে। তাকে দেখে বোঝা যাচ্ছে সে নিশ্চিন্তে এই বুকে ঘুমাতে পারবে, যেখানে তার কোনো ভয় নেই। এই প্রথম জাঙ্কুক তার বুকে কিছু একটা অনুভব করতে পারল। ছোট একজন ভাই অথবা বোন থাকা কতখানি জরুরি এখন সে বুঝতে পারছে। আদরির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আরেক হাত দিয়ে জড়িয়ে চোখ বন্ধ করে অনুভূতিগুলো নিতে শুরু করল। নজর এই 2 ব্যক্তির উপর। মনে হচ্ছে জাঙ্কুক ও আদরি একে অপরের বহু পরিচিত। যে কেউ দেখলেই ভাববে এই ছেলে হয়তো এই বাচ্চাটার বাবা, নয়তো ভাই। দৃশ্যটি ক্যামেরা বন্দি করে রাখলো তে। চুলগুলো খুলে দিয়ে জানালার বাইরে তার দৃষ্টি। হঠাৎ করে জাঙ্কুক বলে উঠল, এই শোনো, এই মেয়ে। আরে তোমাকেই বলছি, এই মেয়ে। এই আজব তো, তোমাকে জলজান্ত একটা মানুষ ডাকছে আর তুমি শুনছো না? জাঙ্কুকের কণ্ঠস্বর কানে আসলেও না শোনার ভান করে বাইরে তাকিয়ে আছে তে। সে চায় আরো ডাকুক তাকে। ডাকতে ডাকতে যখন বিরক্ত হবে তখন আরো বিরক্ত করার জন্য তো সে আছে। প্রচন্ড বিরক্ত হয়ে জাঙ্কুক তের চুল ধরে টানে বলল, চুলগুলো খোপা করবে নাকি কাঁচি দিয়ে কেটে ফেলবো? আমার চুল আমি খোলা রাখবো নাকি খোপা করবো সম্পূর্ণই আমার ইচ্ছে, আপনি বলার কি? তোমার অবাধ্য চুলগুলো আদরিকে জ্বালাচ্ছে, তাড়াতাড়ি খোপা করো, নয়তো ওর ঘুমে অসুবিধা হবে। তে খেয়াল করলো আসলে তার লম্বা চুলগুলো আদরির মুখে গিয়ে পড়ছে। এই প্রথম তার মনে জাঙ্কুক সম্পর্কে অন্য এক ধারণার সৃষ্টি হলো। নিজের চুল খোপা করে চোখ বুজে ছিটে হেলান দিয়ে শুয়ে রইল সে। প্রায় 6 থেকে 7 ঘন্টা পর এসে পৌঁছালো সাজেক তারা। ঠান্ডা পরিবেশ, আকাশে চাঁদ তারা না থাকলেও জায়গাটা তাদের ভীষণ আকর্ষণ করছে। 2টা রুম বুক করা হলো। একটাতে থাকবে জিমিনা, তে আর আদরি, অন্যটাতে জাঙ্কুক আর সুগা। সারাদিনের ক্লান্তি তাদের সবাইকে ঘিরে ধরেছে। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিতে সবাই ঘুমিয়ে পড়ল। রাত 11টা। তের প্রচন্ড ক্ষুধা লাগায় ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখলো রাত 11টা বেজে গেছে। ফোনটা বিছানার উপরে রাখলো। জিমিনা আর আদরি এখনো বেঘরে ঘুমাচ্ছে, কিন্তু তার আর চোখে ঘুম আসবে না। তাই ধীরে ধীরে দরজার কাছে গিয়ে দরজাটা খুলে বারান্দায় গিয়ে এক কর্নারে দাঁড়ালো। মৃদু বাতাস তার খোলা চুলগুলো বারবার এলোমেলো করে দোল খাচ্ছে। আকাশে কয়েকটা তারা আর অর্ধ চাঁদকে দেখে মুচকি হাসলো। সামনে দেখা যাচ্ছে বিশাল পাহাড় দাঁড়িয়ে আছে। লাইটের আলোতে ভীষণ চমৎকার, চারপাশটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে সাদা মেঘের ভেলায় স্পষ্ট বোঝা না গেলেও অস্পষ্ট ভাবে ধরা পড়ছে তের চোখে। হাতে ফোন না থাকায় ভীষণ বিরক্ত হচ্ছে তার। এই সময় তো কয়েকটা ছবি তুলতে পারতো, কিন্তু এখন মোটেও তার ইচ্ছে করছে না রুমে যেতে। এত সুন্দর প্রকৃতি ভালোবাসা রেখে কারই বা যেতে ইচ্ছে করে। হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে পিছনে ঘুরে জাঙ্কুককে দেখতে পেল। রেলিং এর উপর হাত রেখে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। আপনি এখানে ঘুমাননি? তোমার খোলা চুলের নেশা যদি আমার চোখ থেকে না কাটে তাহলে কিভাবে ঘুমাবো? খোলা চুল তুমি বলে দাও, কেন মুগ্ধ করো আমায় বারবার, কেন
মায়ায় খেলো তোমার। জাঙ্কুকের কবি কবি ভাবের কথা শুনে মুচকি হাসলো তে। জাঙ্কুক এইবার সেই হাসির দিকে তাকিয়ে থেকে চোখ বন্ধ করে নিঃশ্বাস ছেড়ে বলল, আমাকে ভালোবাসা যায় না? তোমার আব্বু আর তুমি কেন আমায় দেখতে পারো না? আমি তো খারাপ কোনো কাজ করি না, বরং লোকের উপকারই করি। আমার কাজ নিয়ে তো তোমার কিংবা তোমার পরিবারের গর্ব করা উচিত। এই কথা ঘোরানোর জন্য বলল, প্রচন্ড ক্ষুধা লেগেছে, কিছু খেতে পারবো? মুচকি এসে উত্তর দিল জাঙ্কুক, চলো। রাতের খাবার ছিল বাম্বু চিকেন আর পরোটা। খাওয়া শেষ করে জাঙ্কুক ও তে রাতের সৌন্দর্য দেখতে এগিয়ে গেল হ্যালিপ্যাডের কাছাকাছি একটি জায়গায়। সেখানে বেঞ্চের ধারে অর্ধেক চাঁদের আলোয় আলোকিত ছিল পুরো উপত্যকা। কয়েকটি তারা থেকে এখনো শত শত তারা আকাশে বিরাজ করছে। হঠাৎ আকাশে হালকা মেঘ তাদের দুজনের চোখের মধ্যে ভেসে উঠল। দেখছেন জায়গাটা কত সুন্দর? দেখেই চোখে নেশা ধরে যাচ্ছে, একদম তোমার এলোমেলো কালো লম্বা চুলের মতো। যতবার দেখি ততবারই নেশাগ্রস্ত হয়ে পড়ি আমি। বড্ড অসভ্য লোক আপনি। আচ্ছা বলেন তো, সাজেকের সবচেয়ে সুন্দর জায়গা কোনটি? সাজেকের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে কঙ্কাল পাহাড় ও হেলিপ্যাড। কঙ্কাল পাহাড়ের সৌন্দর্য আর হেলিপ্যাড থেকে সূর্যোদয় দেখার দৃশ্য খুবই অপরূপ। সাজেক ভ্যালি নিয়ে দেখছি পিএইচডি অর্জন করে ফেলেছেন। যখনই শুনেছি তুমি আসবে তখন থেকে সাজেক নিয়ে পড়াশোনা করতে থাকি। অবাক হয়ে গেল তে, সাজেক নিয়ে পড়াশোনা করা যায় নাকি? মনের ভিতর লুকিয়ে রাখা কৌতূহলী প্রশ্নটা বলেই ফেলল, সাজেক নিয়ে পড়াশোনা আবার হয় নাকি? না, আসলে সাজেক ভ্যালি সম্পর্কে জানার জন্য গুগল ম্যাপ, ইউটিউব ইত্যাদি আর বন্ধু বান্ধবের কাছ থেকে অনেক কিছু জেনেছি। যেখানে তোমাকে নিয়ে আসবো সেখানে সম্পর্কে একটু ভালো মতো না জানলে হয়, তাহলে তোমাকে কিভাবে ঘুরাবো? তাই তো এই ব্যবস্থা। বিয়ের পর আমরা শুধু ঘুরবো, কেমন? অসভ্য লোক। আমি একটা কথা বলি আর উনি আর একটা বলে। রুমে চলো, আদরে উঠে পড়বে। আদরের কথা মনে হতে জাঙ্কুক বলল, বুড়িটা কিছু খেয়েছে? জিমিনও মনে হয় কিছু খায়নি, ওরা ঘুমাচ্ছে। জাঙ্কুক দোকান থেকে কিছু খাবার প্যাকেট করে নিয়ে গেল। রিসোর্টে গিয়ে তের হাতে দুইটা খাবারের প্যাকেট তুলে দিয়ে বলল, রাতে না খেয়ে থাকা শরীরের জন্য ক্ষতিকর, এখন ওদের ডেকে খাইয়ে দিও। আর শোনো, জোরে জোরে ডাকবে না, আস্তে আস্তে ভালোবেসে ডাকবে। ঘুমানো ব্যক্তিকে জোরে ডাকলে তার ব্রেনে সমস্যা হয়, বুঝেছো? কে তার কথা এদিক ওদিক খেলিয়ে বুঝালো সে বুঝেছে। খাবারের প্যাকেট নিয়ে রুমে যেতে নিলে আচমকা জাঙ্কুক হাত ধরে টান দিয়ে একদম কাছে মিশিয়ে তের চুলে মুখ ডুবিয়ে চুলের উপর ভালোবাসার পরশ এঁকে দিয়ে মুচকি এসে বলল, নেশাটা কমানোর জন্য এছাড়া আর কোনো উপায় নেই। সরি তে, লাভ ইউ। যাও ঘুমিয়ে পড়ো। তে আর কথা বাড়ালো না, সে চলে গেল রুমে। রাতে আদুরি আর জিমিনাকে ঘুম থেকে উঠিয়ে খাবার খাইয়ে দিল। তারপরে তিনজন একসাথে একজন আরেকজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে গরম চা হাতে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে সূর্যোদয় আমেজ উপভোগ করছে তে আর জিমিনা। আদুরি এখনো ঘুমাচ্ছে। তাদের চা খাওয়া শেষ হলে আদুরিকে ঘুম থেকে তুলে তারা তিনজনেই ঘুরতে বের হল। আদুরি, তে আর জিমিনা সামনে, তাদের পিছনে জাঙ্কুক আর সুগা। আদুরি একবার পিছনের দিকে ফিরে অট্টহাসিতে ফেটে উঠল। আদুরির হাসির অর্থ বাকি চারজনে কেউই বুঝতে না পেরে জিজ্ঞাসাসুলভ দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। আদুরি ভাব নিয়ে বলল, ফ্রিতে বডিগার্ড পাওয়া কি যেই সেই কথা? শোনো তোমরা, আমরা কিন্তু ফ্রিতে সার্ভিস নিব না। যেহেতু তোমরা পাহারা দিচ্ছই, তাই ভাবছি তোমাদের একটি করে চকলেট দেব। যত যাই হোক, বডিগার্ড বলে কথা। আদুরির কথা শুনে তে আর জিমিনা হাসতে হাসতে হাঁটা দিল। সুগা তো রেগে আগুন। আদুরিকে ধরতে আসবে তখনই জাঙ্কুক ওর হাতটা চেপে ধরে বিড়বিড় করে বলল, শালা, আমার প্রেমের হারিকেন ধরাতে চাচ্ছিস? চুপচাপ সহ্য কর, পরে সুদে আসলে আদায় করব। আদুরি তার ছোট্ট দুই হাত দিয়ে দূরবীন বানিয়ে আশেপাশে ভালো করে দেখে বলল, দেখো কত কত ছেলেরা আমার দিকে তাকিয়ে আছে। সুন্দর মেয়ে দেখলে এই ছেলেদের চোখ যেন তারা পড়ে। যাই হোক, আমার আবার অহংকার নেই সুন্দর বলে। সুগা ফিসফিস করে বলল, সুন্দরী হয়েছে বলে মাথা খেয়ে নিচ্ছে। এই মেয়ের বয়স 10 হলে 100 ছেলেকে পিছনে ঘোরাবে, আমি শিওর। বেশ কিছুক্ষণ হাঁটার পর হাঁপিয়ে উঠল আদুরি। কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, 2 জন বডিগার্ড রেখেছি আমি হাঁটার জন্য। 2 জনেই দেখতে হিরোর মতো,
কিন্তু কাজে কর্মে জিরো। দেখছে বাচ্চা মেয়েটা হাঁটতে হাঁটতে কান্না করছে, কই একটু কোলে নিয়ে হাঁটবে তা না করে একা একা হাঁটছে। ছি, এদের কাছে তো বোন বিয়ে কিছুতেই দিব না। জাঙ্কুক চেঁচিয়ে উঠে বলল, মাপ চাই বোন, আয় আয় কোলে আয়। আমার ওজন নিতে পারবে? তোমাকে আর তোমার বোনকে দুজনকে একসাথেই নিতে পারবো। এখন চলে আসো। শর্ত আছে। কি? হিরোরা যেভাবে কোলে নেয় সেইভাবে নিতে হবে। মনে রেখো, আমার ওজন কিন্তু 18 কেজি। জাঙ্কুক আদুরের কথা কানে না তুলেই কোলে নিয়ে হাঁটতে লাগলো। জিমিনে আঁটতে কথা বলতে বলতে যাচ্ছে। ওদের কোনো হুঁশই নেই পিছনে কি হচ্ছে। জিমিনা সুগাকে দেখার জন্য পিছনে ঘুরে দেখলো আদুরি জাঙ্কুকের কোলে। ওই দেখ, জাঙ্কুক ভাই আদুরিকে কোলে নিয়েছে। ভাই কিন্তু সত্যি সত্যি তোকে ভালোবাসে। তে পিছনে ঘুরে দৃশ্যটি দেখে মুচকি এসে আবার হাঁটতে লাগলো। সারাদিন ঘোরাঘুরি করার পর সবাই বেশ ক্লান্ত, তাই 8টার ভিতরে শুয়ে পড়লো। জিমিনা আর আদুরি ঘুমিয়ে পড়েছে, কিন্তু তের চোখে কিছুতেই ঘুম আসছে না। সে শুধু জাঙ্কুকের কথাই ভেবে চলছে। জাঙ্কুকের কথা ভাবতেই তার সমস্ত শরীর শিউরে উঠল। জাঙ্কুক নামক মানুষটাকে দেখলেই মনের ভিতর আলাদা একটা অনুভূতির সৃষ্টি হয় তার। আদরের প্রতি কেয়ার ভালোবাসা দেখে ভালো লাগতে শুরু করেছে তার। পরের দিন অর্ধেক সময় তারা ঘোরাঘুরি করলেও তে একটি জিনিস খেয়াল করলো, যখন বাড়িতে কথা বলে তখন আদুরি ফোন নিয়ে চলে যায় দূরে। আদুরির মাথায় কি চলছে জানা নেই তার। বাচ্চা মেয়ে বলে আর কিছু ভাবলো না তে। একটু দূরে জিমিনা আর সুগা মারামারি দেখে হাসছে সবাই। আইসক্রিম কিনেছে জিমিনা। সুগা এসে পুরো আইসক্রিমটা নষ্ট করে দেওয়ায় এখন মারছে সুগাকে। জাঙ্কুককে ঝুঁকে এসে তের কানে ফিসফিস করে বলল, আমিও তোমার হাতে মার খেতে চাই তে। শখ কত, অনেক শখ, প্লিজ মারো আমাকে। তে সুযোগে সদ্ব্যবহার করলো, কয়েকটা দুমদাম কিল ঘুষি বসিয়ে দিল জাঙ্কুকের পেটে। রাতে ঠিক করলো সবাই মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলবে। মেয়েদের রুমে আসলো জাঙ্কুক আর সুগা। বোতল ঘুরিয়ে প্রথমে আসলো আদরের কাছে। সুগা জিজ্ঞাসা করলো, ট্রুথ নাকি ডেয়ার? ভিতরে ট্রুথ নেই, যেহেতু আমি সাহসী, সো ডেয়ার। সুগা মনে মনে বলল, ছোট শালি, এইবার তোমাকে বাগে পেয়েছি। দাঁড়াও, তোমাকে আজ এমন ডেয়ার দেব জীবনেও আমাদের সাথে লাগতে আসবে না। কি হলো বডিগার্ড, বলো কি ডেয়ার? তুমি 30 মিনিট আমার হাত পা মাসাজ করে দেবে, চুল টেনে দেবে। খেলবো না আমি, ইউ পচা। ওকে, তুমি যে ভীতু সেটা বুঝতে পেরে গেছি। আমি ভীতু নই, তাহলে পূরণ করো ডেয়ার। আদুরি বাধ্য মেয়ের মতো সুগার চুল টেনে দিচ্ছে আর মনে মনে বকা দিচ্ছে। এইবার আসলো জাঙ্কুকের কাছে। সাথে সাথে জাঙ্কুক বলল, ট্রুথ। তে প্রশ্ন করলো, জীবনে এমন কিছু করেছেন যা আপনি করতে চাননি কিন্তু কোনো কারণে সেই কাজটা করতে হয়েছে? তখন জাঙ্কুক একটু চুপ থেকে বলল, হ্যাঁ, আসলে ওই দিন পার্কে আমি তোমাকে কিস করতে চাইনি। বিশ্বাস করো, আমি এই ধরনের ছেলে নয় যারা বিয়ের আগেই তার গার্লফ্রেন্ড বা প্রেমিকের সাথে এই ধরনের রিলেশনে জড়াবে। কিন্তু তোমাকে প্রথম যেদিন দেখি সেদিনকার তোমার সব থেকে বেশি ওই তিলটাই আমাকে আকৃষ্ট করেছে। তোমার বকর বকর কথা বলার মাঝে আমি কিছুই দেখিনি, শুধু দেখেছি তোমার তিলটা। আর ওই দিন পার্কেও তোমার তিলটা দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। প্লিজ তে, আমাকে ক্ষমা করে দাও, আমি মন থেকে তোমার কাছে সরি চাইছি। আসলে ওই দিন আমি নিজের ভিতরে ছিলাম না, এই জন্য আমি মাপ চাই। তে চুপ করে জাঙ্কুকের কথাগুলো শুনছে আর মনে মনে জাঙ্কুকের প্রতি অনেকটা শ্রদ্ধা ও ভালোবাসার সৃষ্টি হয়েছে। কিন্তু মুখে একটি বিরক্তির ভাব নিয়ে বলল, জানেন আপনার জন্য আমি কত কান্না করেছি, আমার কত কষ্ট হয়েছে সেদিন। সরি তে, আমাকে মাফ করে দাও, মন থেকে সরি বলছি। আচ্ছা ঠিক আছে। তারপরে আবারও বোতল ঘোরানো হলো। এইবার বোতল আসলো জিমিনের কাছে। আদুরি ডেয়ার দেখে সে ভয়ে বলল, ট্রুথ ট্রুথ। সুগা বলে উঠল, আমায় পছন্দ করো? মিথ্যে বললে খেলতে আসো কেন? সত্যি বলছি। সেদিন বাসে তোমার সাথে এত সময় কাটিয়ে আর এই কয়দিন তোমার সাথে এত সময় কাটিয়ে আমি আসলে তোমাকে একটি ভালো বন্ধু হিসেবে খুবই পছন্দ করা শুরু করেছি। এই পছন্দটা ভালোবাসা কিনা আমি জানি না। সুগা পারছে না জড়িয়ে ধরতে। তার এখন
এখন খুশিতে নাচতে ইচ্ছে করছে। খুশিকে দমিয়ে রেখে আবার খেলায় মনোযোগ দিল। এইবার আসলো সুগার দিকে। ভাব দেখিয়ে সে বলে উঠল, দেয়ার। আদুরি লাফ দিয়ে সুগার কোল থেকে চেঁচিয়ে উঠে বলল, এখন তুমি আমার হাত পা ম্যাসাজ করবে, শুধু আজকে নয়, যতদিন এইখানে থাকবো ততদিন। চকলেট দিব অনেকগুলো। আদুরির কথা শুনে সবাই হাসলো, কিন্তু বেচারা সুগার মুখ কষ্টে কালো হয়ে গেল। রাতে জানালার ধারে দাঁড়িয়ে পাহাড় দেখছে তে। পিছন থেকে জিমিন এসে জড়িয়ে ধরে বলল, জাঙ্কুক ভাই কিন্তু তোকে অনেক ভালোবাসে। আমি জানি তোরও ভীষণ ভালো লাগে তাকে। আগে তো দেখেছি ভাইয়ার সমস্ত ভিডিওতে তুই লাভ রিয়াক্ট দিতি। তোর জীবনের প্রথম ক্রাশ ছিল, তাহলে বিয়ের প্রপোজাল পেয়েও বারণ করেছিস কেন? আমি বিয়ের পর ভালোবাসতে চাই, বিয়ের আগে প্রেম হারাম, তুই জানিস। ভাইয়া তো বিয়েই করতে চেয়েছিল, তুই তো রাজি হলি না। আব্বু ওকে পছন্দ করে না, তুই জানিস। আব্বু যাকে পছন্দ করে না তাকে আমিও পছন্দ করি না। কিন্তু তুই তো এখন ভাইয়াকে পছন্দ করিস। যদি পছন্দ না করতি তাহলে তুই যে প্ল্যান অনুযায়ী কাজ করছিস না। তে মাথা নিচু করে রাখলো। যতবার সে ফাঁসাতে চায় জাঙ্কুককে, ততবারই সে ব্যর্থ হয়। জিমিনার প্রশ্নের জবাব তার কাছে নেই। কথা ঘোরানোর জন্য মুচকি এসে বলল, ঘুম পাচ্ছে, সকালে কথা হবে। সকালে তে বাহিরে গিয়ে বেঞ্চে বসে জিমিনার বলা রাতের কথাগুলো ভাবছে। একটা বাটিতে আইসক্রিম নিয়ে তের সামনে রাখলো জাঙ্কুক। আইসক্রিম দেখে হাতে নিয়ে বাটিটা চামচ দিয়ে আইসক্রিম তুলতে নিলে আইসক্রিম সহ পানি মুখে এসে পড়লো তের। জাঙ্কুক হাসতে হাসতে টিস্যু দিয়ে দুষ্ট এসে বলল, বেলুনে পানি ভরে বাটির মধ্যে রেখে তার উপরে কিছুটা আইসক্রিম সাজিয়ে এনেছি। কি লোভী, দেখেই খেতে শুরু করেছে। মুখ পরিষ্কার করতে করতে বলল তে, অসভ্য, শয়তান, খরগোশের যমজ ভাই একটা। শুনলাম তুমি নাকি আমায় ভালোবাসো। কে বলেছে? আদুরি আর জিমিনা। মিথ্যে, বিয়ের পর শুধু স্বামীকে ভালোবাসবো আমি। তাহলে চলো বিয়ে করে ফেলি। ইস, আমার আব্বু আপনাকে পছন্দ করে না, সো বিয়ে করার প্রশ্নই আসে না। শ্বশুর মশাই তো আমাকে হেভি পছন্দ করে। ওয়েট। জাঙ্কুক ফোন বের করে ফোন দিল। দুবার রিং হতেই ওপাশ থেকে তের বাবার কণ্ঠ ভেসে আসলো, কি গো জামাই বাবা, মেয়ে আমার রাজি হয়েছে। শ্বশুর মশাই, আপনার মেয়ে রাজি বিয়েতে। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আলহামদুলিল্লাহ। কবে আসবে জামাই বাবা? আপনার মুখে রাজাকারের বাচ্চা ডাকটাই ভীষণ ভালো লাগে শ্বশুর মশাই। অবাক হয়ে গেলেন তের বাবা। তুমি জানলে কি করে? নিশ্চয়ই আদরে বলেছে। জি, এখন থেকে আমাকে রাজাকারের বাচ্চা বলে ডাকবেন। ওপাশ থেকে উনিও অট্টহাসিতে ফেটে উঠল। আচ্ছা ঠিক আছে, রাজাকারের বাচ্চা। তে যেন আকাশ থেকে পড়লো। বুড়ো কুচকে জিজ্ঞাসা করলো, আব্বু আপনাকে জামাই বাবা ডাকছে কেন? কাহিনী কি বুঝলাম না তো। কিছুদিন আগে ব্যাংকে তোমার বাবার নামে অনেক টাকা ব্যয় করার মামলা হয়েছিল। সেই মামলা থেকে আমার বাবা আর আমি তোমার আব্বুকে বাঁচাই। সেই দিন আমার আব্বুর একটাই দাবি ছিল তোমার বাবার কাছে, উনি যেন বিয়েতে রাজি হয়। কিন্তু তোমার আব্বু বলেছিলেন তুমি রাজি না থাকলে এই বিয়ে হবে না। তাই তো সেদিন সাজেক আসার কথা তোমার আব্বুই আমাকে বলেছিল যে তোমরা সাজেক আসছো আর আমি যেন এখানে এসে তোমাকে পটাতে পারি। আর আদরিকে দিয়েছে যেন তোমার মনের গতিবিধি উনি বুঝতে পারেন। ওই কারণেই তো আদরি লুকিয়ে লুকিয়ে কথা বলে। ও তোমার আব্বুকে বলেছে তুমি আমায় পছন্দ করো। তে এখন প্রচুর রাগ করেছে। শেষমেশ ওর বাবা আর বোন ওর বিরুদ্ধে, তবে মনে মনে সে খুশি। প্রথম ক্রাশ নামক মানুষটি সে স্বামী হিসেবে পাবে। জাঙ্কুক তের হাত তার হাতের মুঠোয় নিয়ে বিয়ের প্ল্যান করতে ব্যস্ত। তে তো লজ্জায় মাথা নিচু করে রেখেছে। আদরি এই দৃশ্য ফোনে বন্দি করে তার বাবার কাছে পাঠিয়ে দিল। তারপরে গেল জিমিনের কাছে। গিয়ে দেখে একটি কোকের বোতলে দুইটি পাইপ লাগিয়ে খাচ্ছে জিমিন আর সুগা। দেখেই বোঝা যাচ্ছে তারাও বেশ রোমান্টিক মুডেই আছে। মনে মনে কষ্ট নিয়ে রুমে এসে দুগালে হাত দিয়ে বলল আদরি, ইস, তুহিনের বাচ্চা যদি আজ থাকতো তাহলে ভীষণ মজা হতো। তোকে খুব মিস করছি রে। তুই আসলে আমরা অন্তত পক্ষে কানামাছি বা গোল্লা ছুট তো খেলতে পারতাম। আপুর গোয়েন্দা হয়ে এসে বড্ড ভুল করেছি। অটুট থাকুক তে আর জাঙ্কুকের ভালোবাসা, আর জিমিনার সুগারও। এরকম খুনসুটিময় ভালোবাসা যেন সবার জীবনেই আসে। সবাই যেন তার সত্যিকারের ভালোবাসা একদিন ফিরে পায়।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।